কে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। শোনা যাচ্ছে না? ওকে, ফাইন। দেখেন, আজকে থেকে আমরা অফিসার, ক্যাশ অফিসারের প্রশ্ন সমাধান করা শুরু করব। প্রথমে আমরা সমাধান করব বাংলাদেশ ব্যাংক অফিসার 2001-এর প্রশ্নগুলো, ঠিক আছে? এখানে মোটামুটি 30টার মতো প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। সো আজকে আমরা এই ক্যাশ অফিস বাংলাদেশ ব্যাংক অফিসারের 30টা প্রশ্ন সমাধান করব। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে 7 ইজ 5% অফ হোয়াট নাম্বার। বলতেছে যে 7 কোন সংখ্যার 5%-এর সমান হবে। 7 কোন সংখ্যার 5%-এর সমান। সো আমরা যদি বলি যে ভাই সংখ্যাটা আমার হচ্ছে 100, ঠিক আছে, সংখ্যাটা আমার হচ্ছে 100 বা 100%, যেটাই বলি না কেন, এই যে সংখ্যাটা আমার 100, এই 100-র যে 5%, এই 100-র যে 5%, এই 5%-এর মানটাই কত বলছে? এই যে 7 বলছে, ঠিক আছে। তার মানে 5%-এর মান যদি 7 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে এই সংখ্যাটা কত। তাহলে এই যে 100% সমান সমান কত হবে? আপনি বলবেন যে 7 × 100 ডিভাইডেড হচ্ছে 5। 5 এইটার ভিতরে 20 বার, 7 আর 20 গুণ করে দিলে কত হয়ে যাবে? এই যে 140 হয়ে যাবে। তার মানে সংখ্যাটা আমার কত হবে? 140 হবে। পরেরটাতে চলে যান। ওয়ালাইকুম সালাম। 2 নম্বরে চলে যান। 2 নম্বরে কি বলা হচ্ছে যে when 120 guests take seat in an auditorium, only 3/4 of the seats occupied. What is the total number of seats in the auditorium? বলতেছে যে একটা অডিটোরিয়ামে যখন 120 জন অতিথি তাদের আসন গ্রহণ করবে, তখন সবগুলো আসনের 3/4 পূর্ণ হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে ওই অডিটোরিয়ামে মোট আসন সংখ্যা কত। তো কি বলতেছে যে যখন 120 জন অতিথি আসন গ্রহণ করবে, তখন 4/3 আসন পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি বলি যদি এইভাবে, যে 4/3 আসন পূর্ণ হয় কখন? যখন 120 জন অতিথি আসন গ্রহণ করে। তাহলে এই 3 সমান সমান যদি 120 হয়, তাহলে টোটাল আসন কয়টা? এই যে 4টা। তাহলে এই 4 সমান সমান কত হবে? আপনি তখন বলবেন 120 × 4 ডিভাইডেড হচ্ছে 3। 3 এটার ভিতরে 40 বার যাবে, 4 × 40 কত? 160। তার মানে মোট আসন সংখ্যা হচ্ছে 160টি। পরেরটাতে চলে যান। 3 নম্বর। 3 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ ওয়েট অফ 3 ফ্রেন্ডস ইজ 33 কেজি। 3 জন বন্ধুর গড় ওজন হচ্ছে 33 কেজি। নান অফ দ্য ফ্রেন্ডস ওয়েট লেস দেন 31 কেজি। কোনো বন্ধুর ওজনে 31 কেজির কম নয়। হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ওয়েট অফ এনি 3 ফ্রেন্ডস। বলতেছে যে তাহলে এই 3 জনের মধ্যে সর্বোচ্চ ওজন কত হইতে পারে। 3 জনের মধ্যে একজনের ওজনটা সর্বোচ্চ হবে, তো সেই সর্বোচ্চ ওজনটা কত? আপনি বলবেন যে ভাইয়া 3 জন ফ্রেন্ড যাদের গড় ওজন যদি 33 করে হয়, তাহলে টোটাল ওজন কত হবে? আপনি বলবেন যে 99 কেজি হবে। এবং কোনো বন্ধুর ওজনই
31 কেজির কম নয়। আমাকে বলতেছে যে ম্যাক্সিমাম ওজন কত হইতে পারে। তাহলে আমরা বলবো যে ভাই, তিনজনের মধ্যে থেকে একজনের যদি ম্যাক্সিমাম ওজন বের করতে চাই, তাহলে এই তিনজনের মধ্যে থেকে যে দুইজন, এই দুইজনের ওজনকে আমাকে মিনিমাম ধরতে হবে। সো মিনিমাম ওজন কত? এই যে 31 কেজি। তাহলে দুইজনের টোটাল ওজন কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 62 কেজি হবে। তাহলে যিনি মানে যার ওজনটা একদম ম্যাক্সিমাম হবে, তার ওজনটা কত হবে? আপনি বলবেন যে 99 থেকে 62কে বাদ দেন। 99 থেকে 62কে বাদ দিলে আমরা পেয়ে যাই কত? এই যে 37 কেজি। অপশনে উত্তর যে তিনজনের মধ্যে একজনের ওজন হবে সর্বোচ্চ, এবং সেই ওজনটাই হচ্ছে 37 কেজি। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন, চারে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইফ ইটস পেরিমিটার ইজ 40 মিটার। বলতেছে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হয়। আমরা জানি যে বর্গের প্রতিটা বাহুই সমান। যে আমরা যদি এখানে একটা বর্গক্ষেত্র আঁকাই, যে ধরে নেন যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান হবে। অর্থাৎ এই বাহুটা যদি এ হয়, এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে। তো এই যে চারটা বাহু, পরিসীমা কিভাবে বের করতে হবে? এই যে চারটা বাহু, এই চারটা বাহুর যোগফলই হচ্ছে কি হবে? বর্গের পরিসীমা হবে। তাহলে এই চারটা বাহুর যোগফল কত? আপনি বলবেন যে ভাইয়া 4a হবে। তাহলে আমাদের এখানে যেটা 4a প্রশ্নে, সেটাই কত? 40। তাহলে a সমান সমান কত? 10। তার মানে এখানে এখানে এই যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 10 হবে। সো আমাকে বলতেছে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এইটা বের করে দেখো। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এইটা হচ্ছে মূলত যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার। তাহলে এখানে আমরা জানি একটা বাহু এ, আর এর মান কত? 10। তো 10-এর উপরে যখন আমরা স্কোয়ার করব, তখন আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব যে 100 স্কোয়ার মিটার হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি ক্লাসে পরে ফোন দিচ্ছি, মাত্র শুরু করলাম। ওকে, 100 বর্গমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। 5-এ কি বলা হচ্ছে যে ইফ এ কার ট্রাভেলস 20 মিটার্স ইন এ সেকেন্ড, হোয়াট ইজ দ্য স্পিড ইন কিলোমিটার/আওয়ার। বলতেছে যে একটা গাড়ি প্রতি সেকেন্ডে 20 মিটার যায়, তাহলে এটার গতিবেগ প্রতি ঘন্টায় কত হবে? তাহলে আমরা কি জানি যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার/আওয়ারে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডের সাথে এই যে 18/5কে গুণ করে দিতে হবে। কারণ মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যাইতে গেলে মিটার পার সেকেন্ডের সাথে 18/5 গুণ করতে হয়।
সো এখানে বলতেছে যে গাড়িটা প্রতি সেকেন্ডে যাবে 20 মিটার। তাহলে এই যে গাড়ির গতিবেগ প্রতি সেকেন্ডে 20 মিটার, এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, জাস্ট 20-এর সাথে এই 18/5-কে গুণ করে দিতে হবে। 5 এটার ভিতরে যাবে 4 বার, 4 আর 18 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে 72 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এই গাড়িটার গতিবেগ। নান অফ দিস উত্তর। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এটা ধারার একটা ধারার অঙ্ক। এখানে বলতেছে যে 1 থেকে শুরু করে নিয়ে 100 পর্যন্ত এই যে 100টা সংখ্যা আছে, এই 100টা সংখ্যার যোগফল কত হবে। এই যে ধারাবাহিক সংখ্যাগুলো দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, এখান থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল কত হবে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ক্লাস নিচ্ছি ভাই, পরে ফোন দেন। ক্লাস নিচ্ছি, পরে ফোন দেন। দেখেন তাহলে এখানে কি বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের যোগফল কত। তাহলে আমরা জানি এইগুলার সূত্র আছে কি, যে যোগফল বের করার সূত্র কি। এখানে আগে এটা বলি যে এখানে এন মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে, এন মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে। তো 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 100টা সংখ্যা আছে। এখানে প্রথম পদ মানে হচ্ছে এ, প্রথম পদ মানে প্রথম সংখ্যাটা কত, এই যে 1। এই যে ডি, এই ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, অর্থাৎ এই যে সংখ্যা 1 2 3 4 এদের মধ্যে ডিফারেন্স কত। আপনি বলবেন যে 1 করে, তার মানে আপনার কমন ডিফারেন্স 1। তাহলে এই সাম বের করার সূত্র কি, যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ডি, তাই না। তাহলে n মানে কত, এই যে 100 ডিভাইডেড হচ্ছে 2, 2a মানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস n মানে হচ্ছে 100 মাইনাস 1, ডি মানে হচ্ছে 1, তাই না। তাহলে এখানে কত হবে, 50 হবে। আর এখানে কত, 2 যোগ এখানে হচ্ছে 99, তাই না। তাহলে এই যে 50 গুণন 101, তাহলে কত হয়ে যাচ্ছে, 50 আর 100 5000 আর একটা 50, তাই না। তাহলে 5050 হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক জায়গাতে আসছে, ছোট বড় চাকরির সব ম্যাক্সিমাম পরীক্ষাতেই এই প্রশ্নটা আসে প্রিলিমিনারিতে। এগুলোর করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন, অর্থাৎ নিচের কোন ফ্র্যাকশনটা সবচেয়ে ছোট। নিচের কোন ফ্র্যাকশনটা সবচেয়ে ছোট এটা আমাকে বের করতে হবে। দেখেন এইগুলো বের করার অনেক ধরনের ওয়ে আছে, বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ইন্ডিয়ানরা যেটা বেশি ফলো করে সেটা হচ্ছে এরকম, যে এই যে 5/13, এই 5/13 সাথে আপনি জাস্ট 100কে গুণ করে দিবেন। আবার এই যে 18/36, এই 18/36-এর সাথে আপনি 100কে গুণ করে দিবেন। এই যে 16/31, এই 16/31-এর সাথে আপনি 100কে গুণ করে দিবেন। তারপরে এই যে 4/12, এই 4/12-র সাথে আপনি আবার 100কে গুণ করে দিবেন। ঠিক আছে, গুণ করে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে দেখেন 4 এই 12-র ভিতরে কতবার যাবে, 3 বার।
3 এই 100-র ভিতরে সর্বোচ্চ কতবার যাবে? 33 বার যাবে। তার মানে 33 পর্যন্ত যে আপনি থেমে যাবেন, দশমিক বের করার দরকার নাই। যতদূর পর্যন্ত আপনি ভাগ দিতে পারবেন ওই পর্যন্ত বের করা গেলেই যথেষ্ট। তাহলে এখানে 33 হবে, ধরে নেন যে এটার ভ্যালু হচ্ছে 33। 31 এই 100-র ভিতরে কতবার যাবে? সর্বোচ্চ কতবার যাবে? আপনি বলবেন যে ভাই 31 এটার ভিতরে সর্বোচ্চ 3 বার যাবে। তাহলে 3 ষোলং কত হয়ে যাবে? 48। তার মানে এখান থেকে আমি 48 দশমিক সামথিং কিছু একটা পাবো, বা 48-এর চেয়ে একটু বেশি পাবো। তারপর এখানে কত হবে? 18 এটার ভিতরে যাবে 2 বার। 2 এই 100-র ভিতরে কতবার যাবে? 50 বার যাবে। তার মানে এখান থেকে আমি কত পাবো? 50 পাবো। 13 এই 100-র ভিতরে কতবার যাবে? আপনি বলবেন যে সর্বোচ্চ 7 বার, কারণ 7 × 91। তাহলে 5 7 কত পেয়ে যাচ্ছে এখানে? আপনি বলবেন যে ভাইয়া 35 দশমিক সামথিং আর কিছু একটা পাবো, তাই না? তাহলে আমাকে বলতেছে যে সবচেয়ে ছোট ফ্র্যাকশন কোনটা সেটা বের করো। তাহলে আমি কোনো ধরনের ঝামেলা ছাড়াই বলতে পারছি না যে ভাই অপশন এ থেকে পাচ্ছি 35, অপশন বি থেকে পাচ্ছি 50, অপশন সি থেকে পাচ্ছি 48, অপশন ডি থেকে পাচ্ছি 33। তাহলে এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটাতে আসতেছে? অপশন ডিতে আসতেছে। তার মানে অপশন ডি সবচেয়ে ছোট ভ্যালু হবে, বা অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, আপনার দশমিক নিয়ে আসার কোনো দরকার নাই। আপনি যতদূর পর্যন্ত ভাগ করতে পারবেন ঠিক ততদূর পর্যন্ত ভাগ করলেই বুঝতে পারবেন যে কোন ভগ্নাংশ বড় আর কোন ভগ্নাংশ ছোট। ঠিক আছে, পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে কি বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 2 and 7। বলতেছে যে নিচের কোন সংখ্যাটাকে 2 এবং 7 দ্বারা ভাগ করা যাবে। নিচের কোন সংখ্যাটা 2 এবং 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আমরা সবাই জানি যে কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। আমরা কি জানি? কোনো বিজোড় সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন না। 361 বিজোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করতে পারবো না। 365 বিজোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করতে পারবো না। এখন আসেন 362 জোড় সংখ্যা, তো 362-কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ পারি, কিন্তু শর্ত আর একটা আছে যে 7 দিয়ে ভাগ করতে পারবো কিনা। 7 দিয়ে 362-কে ভাগ করা যায় না, কারণ 5 7 35, সাথে থাকে 1, 1 আর 2 12। 12-কে 7 দিয়ে ভাগ করতে পারতেছেন না। তার মানে এখানে অপশনে এমন কোনো সংখ্যাই নাই যাকে আমি 2 এবং 7 উভয় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। তার মানে অপশনে প্রদত্ত 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যার কোনো সংখ্যাই 2 এবং 7 উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নান অফ দিস। পরেরটাতে চলে যান, 9 নাম্বার। দেখেন 9 নম্বরে কি বলা হচ্ছে যে এ ওয়াটার রিজার্ভয়ার ইজ 1/5 ফুল অ্যান্ড রিকোয়ার্স 20 লিটার্স মোর টু মেক ইট 3/5 ফুল। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভয়ার? দেখেন এখানে বলা হচ্ছে যে ভাই একটা চৌবাচ্চার 1/5 পূর্ণ আছে। যদি ওই চৌবাচ্চাটার 3/5 পূর্ণ করতে চাই তাহলে আরো 20 লিটার পানির দরকার হবে। তো জিজ্ঞাসা করছে যে ওই চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত, মানে ধারণ ক্ষমতা কত। তাহলে আমরা বলবো এইভাবে যে ভাইয়া এখানে দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1/5 আর একটা হচ্ছে 3/5। তাহলে এই যে টোটাল ক্যাপাসিটি, এটা আমরা ধরে নিব কিভাবে? এই যে দুইটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর দেওয়া আছে 5, এই 5কে আমরা কি বলবো? যে টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমার 5। এখন এই যে আমার টোটাল ক্যাপাসিটি 5 দাঁড়াচ্ছে, আমাকে বলতেছে যে এই যে টোটাল ক্যাপাসিটি 5, এইটার 1/5 আমার পূর্ণই আছে।
তো 5-এর 1/5 কত? 1। 1 আমার পূর্ণ আছে। তাহলে আমি যদি এই যে টোটাল ক্যাপাসিটি 5, এই 5-এর যদি 3/5 পূর্ণ করতে চাই, তো 5-এর 3/5 কত? 3। অর্থাৎ 1 লিটার তো আমার পূর্ণ করাই আছে। আমি যদি এখানে 3 লিটার পূর্ণ করতে চাই, তাহলে আমার কত লিটার পানির দরকার? আমাদের স্ক্রিনে কত লিটার পানির দরকার? আপনি বলবেন যে ভাইয়া 2 লিটার পানির দরকার। তো আমাদের এখানে 1 থেকে 3 করতে গেলে 2 লিটার পানি লাগতেছে। আর প্রশ্নে সেটা কত বলছে? 20 লিটার পানি লাগবে। তাহলে 2 সমান সমান যদি 20 হয়, তাহলে 1 সমান সমান কত হবে? 10 হবে। জিজ্ঞাসা করছে টোটাল ক্যাপাসিটি কত। সো টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমার 5। তাহলে 5 সমান সমান কত হয়ে যাবে? এই যে 5 10 50 হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আজকে রোববার, তোমরা কালকেও আপনাদের ক্লাস আছে। পরেরটাতে চলে যান 10 নম্বর। 9 নম্বরটা বলা হচ্ছে এরকম, বিষয়টা বোঝার ট্রাই করেন। 9 নম্বরে বলা হচ্ছে যে একটা চৌবাচ্চা আছে যার 5/1 পূর্ণ আছে। তো আপনি যদি এই চৌবাচ্চাটার 5/3 পূর্ণ করতে চান, তাহলে 20 লিটার পানি আপনাকে নতুন করে অ্যাড করতে হবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে ওই চৌবাচ্চাটার ধারণ ক্ষমতা কত, অর্থাৎ ওই চৌবাচ্চায় কত লিটার পানি ধারণ করতে পারবে। এখন আমাদের দরকার হচ্ছে যে টোটাল ক্যাপাসিটিটা কত। টোটাল ক্যাপাসিটি, সো টোটাল ক্যাপাসিটি কীভাবে বের করতে হবে? টোটাল ক্যাপাসিটি বের করার জন্য এই যে দুইটা ফ্র্যাকশন আছে প্রশ্ন, একটা হচ্ছে 1/5 আর একটা হচ্ছে 3/5। এই 1/5 আর 3/5 নিচের যেই সংখ্যাটা আছে, অর্থাৎ যেটা ডিনোমিনেটর, এই দুইটার আমরা কি করব? এলসিএম করব। তাহলে 5-এর এলসিএম কত হবে? 5-ই হবে। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে আমার টোটাল ক্যাপাসিটি কত? 5। এখন প্রশ্নে বলতেছে যে এই পুরো ট্যাঙ্কির বা পুরো চৌবাচ্চার 1/5 পূর্ণ আছে। তাহলে পুরো চৌবাচ্চাটা কত? এই যে 5, এই 5-এর 1/5, 5-এর 1/5 কত? আপনি বলবেন যে ভাইয়া 1। তাহলে 5-এর 1/5 যদি 1 হয়, তার মানে 1 লিটার আমার পূর্ণ করা আছে। আমি পূর্ণ করতে চাচ্ছি কত? 3/5। তাহলে আমার পুরো ক্যাপাসিটি হচ্ছে 5। এই 5-এর 3/5 আমি পূর্ণ করব। সো 5-এর 3/5 কত হবে? 5 5 কেটে গেলে হাতে থাকে কত? 3। তার মানে 1 লিটার পূর্ণ করাই ছিল, আমি 3 লিটার পূর্ণ করতে চাচ্ছি। তাহলে 1 লিটার থেকে যদি 3 লিটার করতে চান, এখানে কত লিটার পানি অ্যাড করতে হবে? 1 থেকে যদি 3 করতে চান, তাহলে কত পানি অ্যাড করতে হবে? আপনি বলবেন যে ভাইয়া 2 অ্যাড করতে হবে। তো প্রশ্নে এটাই বলতেছে যে 1/5 থেকে যদি আপনি 3/5 পূর্ণ করতে চান, তাহলে 20 লিটার পানির দরকার। এখানেও তো তাই, 1/5 থেকে যখন আমি 3/5 পূর্ণ করতেছি, তখন আমার 2 লিটার পানির দরকার হচ্ছে। আমাদের এখানে যেটা 2 লিটার, প্রশ্নে সেটা কত বলতেছে? 20 বলতেছে। তাহলে 1 সমান সমান কত হবে? এই যে 10 দুগুণ 20। তো জিজ্ঞাসা করছে যে ওই চৌবাচ্চার ক্যাপাসিটি কত। তো চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 5। তাহলে এই 5 সমান সমান কত হবে? এই যে 5 × 10। সো 5 10 হচ্ছে 50। এই 50 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান 10 নম্বর। 10 নম্বরে বলা হচ্ছে যে ইফ দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ 40, বলতেছে যে এ এবং বি এই দুইটা সংখ্যার সমষ্টি হবে কত? 40। অ্যান্ড সি ইজ 32, এবং সি হচ্ছে 32। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ এভারেজ ভ্যালু অফ এ বি সি। তাহলে এ বি সি এই তিনটার, আলহামদুলিল্লাহ, আমাকে বের করতে হবে যে এ বি সি এই তিনটার গড় কত। তাহলে আপনি বলবেন যে ভাইয়া
এবিসি এই তিনটার গড় বের করতে গেলে আগে লাগবে আমার এবিসির সমষ্টিটা কত, তারপরে সেই সমষ্টিকে আমরা 3 দিয়ে ভাগ করলেই গড় বের হয়ে যাবে। আপনি বলবেন যে এদের সমষ্টি বের করা কোনো বিষয়ই না, আমরা যদি এই দুইটাকে যোগ করে দেই তাহলে এখানে এই যে এ বি সি এই তিনটার সমষ্টি কত পাবো, 72 পাবো। তাহলে এ বি সি তিনটার সমষ্টি যদি 72 হয় তাহলে গড় বের করার জন্য জাস্ট 3 দিয়ে ভাগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব যে এ বি সি এই তিনটার গড় হচ্ছে 24। অপশন এ উত্তর। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11তে কি বলতেছে যে ইফ এক্স ইকুয়াল টু 10 হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য মিনিমাম ভ্যালু। বলতেছে যে এক্স সমান যদি 10 হয় তাহলে নিচের কোন অপশনটা থেকে আমরা মিনিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এই যে 2 থেকে যদি আমরা এক্স এর মান অর্থাৎ 10কে যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, -8 পাবো। তারপরে এই যে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা কত পাবো, 5 পাবো। এই যে 2 যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো 1/5, আর 1/5 মানে কত, 0.2। ঠিক আছে, তারপরে বলতেছে যে 2 মাইনাস এক্স মানে হচ্ছে, সরি, 2 মাইনাস এক্স মানে হচ্ছে 2 মাইনাস 10 ইন্টু হচ্ছে 2 মাইনাস 10। তাহলে এখান থেকে -8 ইন্টু -8 করলে কত পেয়ে যাব, 64 পেয়ে যাব। 64। তো জিজ্ঞাসা করছে যে মিনিমাম ভ্যালু মানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, 64, এটা অনেক বড় ভ্যালু। 0.2 এটা পজিটিভ একটা সংখ্যা যেটা নেগেটিভের চেয়ে বড়, তার মানে অপশন সি উত্তর হচ্ছে না। 5 তো আমার বড় সংখ্যায় বা একটা ইন্টিজার, সো এটাও আমার উত্তর হচ্ছে না। সো উত্তর হবে হচ্ছে 2 মাইনাস এক্স, অর্থাৎ এখানে নেগেটিভ ভ্যালুটাই হবে সবচেয়ে ছোট। না, সি কিভাবে, সির অবস্থানটা কোথায়, সির অবস্থান হচ্ছে এখানে যদি 0 হয়, এখানে যদি 1 হয়, সি অর্থাৎ এই 0.2 এর অবস্থান হবে 0 এবং 1-এর মাঝখানে কোনো একটা জায়গায়, অর্থাৎ পজিটিভ জায়গায়। আর এই -8-এর অবস্থান হচ্ছে শূন্যের চেয়ে এই দিকে, মানে শূন্যের চেয়েও পিছনের দিকে অবস্থান। ঠিক আছে, শূন্যের চেয়েও পিছনের দিকে অবস্থান হবে হচ্ছে আপনার এই -8-এর। সো এখানে সবচেয়ে ছোট হচ্ছে আপনার অপশন এই। না, অসুস্থ না, ঠান্ডা লাগতেছে এটা আমি বুঝতে পারতেছি, কারণ কয়েকদিন মানে আপনার সন্ধ্যার পরে আমার মানে ঘোরাফেরাটা বেশি হয়ে গেছে রাতের দিকে। আর এই কয়েকদিনে মোটামুটি ভালো ঠান্ডা, এবং এটা এখন বুঝতে পারতেছি, বাইরে বের হইলে অত কিছু মনে হয় না, কিন্তু আসলে এখন মনে হচ্ছে যে না, ঠান্ডা লাগতেছে। আর আজকে মানে এর আগে থেকে, অনেকদিন আগে থেকে চোখের প্রবলেম ছিল, আজকে আবার মানে নতুন চশমা দিয়েছে, এই চশমাটা পরে খুব অস্বস্তি লাগতেছে। কিন্তু একমাত্র ঘুম আর গোসল ছাড়া, চশমা ছাড়া থাকা যাবে না। মানে চোখের অবস্থা নাকি খুব শোচনীয়, ডাক্তারে তো এইরকম কথাবার্তা বললো। মানে দুইটা চোখের পাওয়ার বেড়ে, একটাতে -3.75 আর একটাতে হচ্ছে আপনার -3.50, মানে অনেক পাওয়ার। তো এটা নিয়ে খুব মানে সন্ধ্যার পর থেকে আমি পড়ে আছি, তো মানে চশমা পরে মানে খুব অস্বস্তি লাগতেছে। দুনিয়াটা অনেক মানে ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি সেটাই আজকে করতেছি, আবিষ্কার করতেছি যে আমার রুমের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আসলে মানে আগে এত ক্লিয়ারলি আমি দেখতে পারতাম না, এখন আমি পুরো মানে সবকিছু আমি খুব ক্লিয়ার দেখতেছি।
এই জিনিসটাই আসলে আমার চোখ এখন মেনে নিতে পারতেছে না। সেন পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 1000 আর্ন ইন 1 ইয়ার অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 8% ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি 6 মান্থ। বলতেছে যে 1000 টাকার ওপরে 8% হার ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদে আপনি 1 বছরে কত টাকা সুদ পাবেন। তাহলে কি বলা হচ্ছে যে আমাকে সুদের হিসাব করতে হবে 6 মাস পর পর, মানে বাৎসরিক না কিন্তু, আমাকে এখানে বলেই দিছে যে এভরি 6 মান্থ, মানে 6 মাস পর পর আমি সুদের হিসাব করব। তো ঠিক আছে, 6 মাস পর পর যেহেতু সুদের হিসাব করব, তাহলে আমি কি শিখাই দিছি যে প্রথম কাজ হচ্ছে 6 মাস পর পর সুদের হিসাব করতে হলে এই যে প্রশ্নে যে রেট পার্সেন্ট দেওয়া থাকবে, এই রেট পার্সেন্টকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন আগে, 2 দিয়ে ভাগ করে দিবেন। সো 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা এখানে নতুন একটা রেট পাবো 4%। এবং এখন থেকে এই 4%ই হচ্ছে আমার আসল রেট। এখন আপনি বলবেন যে কেন, কেন আমি 2 দিয়ে ভাগ করব? কারণ হচ্ছে যে ভাই, এই যে আপনি 1 বছর বা 12 মাস, 1 বছর বা 12 মাসে আপনি সুদ পাচ্ছেন 8%, কিন্তু এই যে 6 মাস, 6 মাস পর পর যেহেতু আপনাকে সুদের হিসাব করতে হবে, তাহলে 6 মাসে আপনি সুদ পাবেন 8-এর অর্ধেক না, তাহলে 8-এর অর্ধেক কত? 4%। এই জন্য বলতেছি যে যদি কোনো প্রশ্নে আপনাকে বলে যে সুদের হিসাব করতে হবে 6 মাস পর পর, তাহলে এই যে প্রশ্নে যে রেট পার্সেন্টটা দেওয়া থাকবে, একে অর্ধেক করে দিবেন, 2 দিয়ে ভাগ করে অর্ধেক করে দিয়ে যে রেট পার্সেন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার এখন থেকে রেট পার্সেন্ট হবে। এখন আমাকে, আমি আরেকটা জিনিস শিখাই দিছি যে এখানে টোটাল সময় হচ্ছে 1 বছর, তাহলে 1 বছরে আমি সুদের হিসাব করব কতবার? আমাকে বলতেছে যে 6 মাস পর পর সুদ সুদ দেওয়া লাগবে। তাহলে 1 বছরে সুদের হিসাব করব এই যে প্রথম 6 মাসে একবার, দ্বিতীয় 6 মাসে একবার। আমি এইটাও বলছি এর আগের কোনো ক্লাসে যে যত, মানে বছরে যতবার সুদের হিসাব করতে হয় ঠিক তত বছরের কোড বসবে। সো আমি এগুলা শিখাই দিছি যে 2 বছরের জন্য কোড কত, 2 বছরের জন্য কোড কত। আপনি বলবেন যে 2:1, কিন্তু এখানে তো 2 বছর না, 2 বছর না ঠিক আছে, কিন্তু 1 বছরে সুদের হিসাব করতেছেন কতবার? এই যে একবার, এই যে একবার, 2বার সুদের হিসাব করতেছেন। তার মানে যতবার সুদের হিসাব করবেন ঠিক তত বছরের কোড বসবে। যেহেতু 2বার সুদের হিসাব করছেন, তাই 2 বছরের কোড বসবে এখানে কত? এই যে 2:1। এখন এই যে আমার প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, আমি মানে 6 মাসে সুদ পাবো কত? 1000-এর ওপরে 4%। তো 1000-এর ওপরে 4% কত? এই যে 40 টাকা। এই 40কে লিখবো ঠিক 2-এর নিচে। আবার এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের উপরে সুদ, তাহলে এই যে আমি 40 টাকা প্রথম 6 মাসে সুদ পাইছি, এই 40 টাকার ওপরে আবার 4% হারে আমি পরবর্তী 6 মাসে সুদ পাবো। তাহলে 40-এর 4% কত? আপনি বলবেন যে এই শূন্য এই শূন্য কেটে দেন, 2 × 2 = 4, 5 × 2 = 10, ঠিক আছে, 4 × 2 = 8, 5 দিয়ে 8কে ভাগ করলে 1.6 পাওয়া যায়। তার মানে এই একের নিচে কত বসবে? 1.6 বসবে। তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো? আপনি বলবেন যে 40 আর 2 গুণ করে দেন, 80 হবে, প্লাস একের সাথে এই 1.6 গুণ করে দেন, এই যে 1.6 হয়ে গেল। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? এই যে 81 টাকা 60 পয়সা হয়ে যাচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, যে 1 বছরে আমি 1000 টাকা থেকে 81 টাকা 60 পয়সা সুদ পাবো। না এইটা তো জানি, কিন্তু আমি অনেকদিন আগে থেকে আমার ইন্টারমিডিয়েট থেকে চোখের একটু একটু করে সমস্যা শুরু হয়েছে এবং তখন থেকে চশমা দিয়েছে। আমি প্রথমে খুব পড়ছি, ঠিক আছে, প্রথম প্রথম চশমা, মানে ইন্টারমিডিয়েট লেভেলে, মানে সেই রকম একটা ভাব মনে হইতো আগে, ঠিক আছে। তারপরে যখন বড় হওয়া শুরু করছি,
তখন খুব বিরক্ত লাগা শুরু করছে। এবং আমি আমার জীবনে মানে অনেকগুলো চশমা আমি হারাইছি, ভেঙে গেছে, মানে হয়তো রাখছি একটা জায়গায় বাট হাত পড়ে গেছে বা রেখে চলে আসছি, এরকম হয়েছে। তারপরে রাগ করে আর চশমা দীর্ঘদিন আমি ইউজ করি না। কিন্তু গত পরশু দিন থেকে মানে দেখলাম যে না, একটু একটু মাথা ব্যথা হচ্ছে, যেটা আমার হয় না সাধারণত। পরেরটাতে চলে যান, 13 নম্বর। চোখটা নষ্ট হইলো এই যে মানে মোবাইল ফোন কেনার পরে, বুঝতে পারছেন? আমি এই অ্যান্ড্রয়েড ফোন কিনছি 2015 সালে, 2015-তে। 2015-তে আমি প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনছি, মানে আমি কিনে দিই, মানে আমি নিজের টাকা দিয়ে, আমার ছোট আপু আমাকে কিনে দিছে 2015-তে। 2017 থেকে মানে আগে থেকেই চোখের সমস্যা ছিল, কিন্তু 2015-তে যখন আবার এই যে ফোন এসে যুক্ত হয়েছে, তখন দেখা গেছে যে এই ফোনের কারণে আরো বেশি। কারণ এই যে নতুন নতুন আসলে সব জিনিসই এরকম। আগে যখন নতুন ফোন কিনছি, তখন সারা রাত শুধু ফোন মানে টিপতেই চলে যেত, সকালে দেখতাম যে ফজরের আজান দিচ্ছে। ঠিক আছে, ওই ফোনের অভ্যাস আসলে খুব খারাপ একটা অভ্যাস। এখন আমি এই যে ছোট বাচ্চাদেরকে দেখি যে এরা ফোনে অনেক ভিডিও টিডিও দেখে না, আমার মনে হয় যে যে আমাদের বয়স পর্যন্ত আস্তে আস্তে এরা চোখে কিছুই দেখবে না। ঠিক আছে, কারণ আমাদের যে অবস্থা, তো ওরা এত ছোট থেকে দেখা শুরু করছে, সো ওরা আরো কয়েক বছর পর চোখে মনে হয় না যে চশমা ছাড়া কোনো কিছু দেখতে পারবে। এই ফোনের আলোটা আসলে খুব ক্ষতি করে। ফোন, ল্যাপটপ সব কিছু মানে এই আলোগুলো খুব ক্ষতি করে, কিন্তু তারপরে ওই এই নেশাটা ছাড়া যাচ্ছে না, যে ফোনের নেশা। বা ফোন ছাড়া বা ল্যাপটপ ছাড়া আসলে সমস্ত কিছু, আমরা সমস্ত কাজ বলেন বা সমস্ত কিছু এই দুইটা ডিভাইস কেন্দ্রিক করে ফেলছি। বই পড়া, বই ইয়ে করা বা কোনো কিছু লেখা। আমি মানে লাস্ট কবে খাতাতে লিখছি, মানে খাতার কলমে, এটা আসলে আমি সত্যি মানে অনেকে অনেকভাবে নিবে, কিন্তু আমি সত্যি আসলে মনে করতে পারি না যে লাস্ট কবে আমি খাতাতে 1 পৃষ্ঠা লিখছি কলম দিয়ে। এটা আমি মনে করতে পারবো না। কারণ এই ডিভাইস আসার পর থেকে আসলে এই যে লেখা, মানে কোনো কিছু লিখতে হইলে এইটাতে লেখা, মানে পড়ালেখা বলতে যেটা বোঝায়, ঠিক আছে, পড়ালেখার যে বিষয়গুলা বা ম্যাথ সলভের যে বিষয়গুলা, এগুলো দেখা যাচ্ছে যে সব এইভাবেই চলতেছে। এইগুলা থেকে আসলে বের হওয়া উচিত। এগুলা থেকে বের না হলে ঝামেলা আছে। যাক, দেখেন 13 নম্বরে কি বলা হচ্ছে যে এ ম্যান ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স অ্যাট আ রেট অফ 20 মাইল পার আওয়ার। একজন মানুষ 20 মাইল পার আওয়ার বেগে একটা দূরত্ব অতিক্রম করছে, অ্যান্ড রিটার্নস অ্যাট দ্য রেট অফ 30 মাইল পার আওয়ার। আবার ফিরেও আসছে 30 মাইল পার আওয়ার বেগে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ হিজ এভারেজ স্পিড, তাহলে তার গড় গতিবেগ কত। তাহলে দেখেন, গড় গতিবেগের সূত্রটা আমরা জানি, যে গড় গতিবেগের সূত্র হচ্ছে 2 × x × y ডিভাইডেড কত, x + y। এখানে x মানে ধরে নেন যে যাওয়ার সময়ের গতি। তো 2 × যাওয়ার সময়ের গতি কত, 20, ফেরত আসার সময়ের গতি কত, 30। তাহলে নিচে আবার এই দুইটা গতিবেগের যোগফল 20 আর 30 যোগ করলে কত, 50। তাহলে শূন্য আর শূন্য কেটে দেন, 5 এটার ভিতরে 6 বার যাবে, 6 × 2 = 12, 12 × 2 কত হয়ে যাবে, এই যে 24 হয়ে যাবে। তার মানে গড় গতিবেগ কত, এই যে 24 মাইল পার আওয়ার। হ্যাঁ, লিখতে হবে। আমি আসলে আমি ওই চিন্তা করছি যে কিছু না কিছু মানে লিখতে হবে, বা আবার মানে একটু নিজেকে ইয়ে করতে হবে, তাছাড়া আসলে হবে না। কারণ এখন
যে জীবনযাপন করতেছি বা এখন যে যেভাবে চলাফেরা করতেছি, এটা আসলে কোনো আসলে জীবন নেই, এটা জাস্ট মানে একটা মানে উন্মাদের মতো আর কি, কোনো মানে মিনিং নাই, মানে একদম কেয়ারলেস। এরকম করা যাবে না, এরকম করলে ঝামেলা আছে পরবর্তীতে, সময় লাগবে। ইনশাল্লাহ আমি একটা নিয়ত করছি, এই নিয়ত অনুযায়ী কাজ করবো। আমি যে পড়ানোর এই বিষয়টা কমাই দিব এখন। কেন? সুমন ভাইয়ের ক্লাস আছে? না, আজকে পড়া কম দেখে আমি একটু মানে গল্প গল্প টল্প করতেছি আর কি, বুঝতে পারছেন? আপনার তো এগুলো লাগবে না শুভ ভাই। সুমন ভাইয়ের ক্লাস থাকলে ওখানে জয়েন করতে পারেন, কারণ এই জিনিসগুলো তো আপনি পড়ছেন, ইয়ে বেঁচে ছিলেন আপনি। পরেরটাতে আসেন। দেখেন এখানে কি বলা হচ্ছে যে থ্রি ওয়ার্কার্স ক্যান ডু এ জব ইন 12 days. Two of the workers work twice as fast as the third. How long would it take one of the faster workers to do the job himself? এই প্রশ্ন অনেক জায়গায় আসছে, বুঝতে পারছেন? এই প্রশ্ন তিন চার জায়গার বেশি আসছে, মানে তিন চারটা ব্যাংকের বেশি ব্যাংকে আসছে এই প্রশ্নটা, প্রায়ই আসে এই প্রশ্ন। এখানে বলতেছে যে তিনজন শ্রমিক আছে যারা 12 দিনে একটা কাজ করতে পারে। তো বলতেছে যে এই তিনজন শ্রমিকের মধ্যে দুইজন শ্রমিক আছে যারা তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। তো আমাদেরকে বলা হচ্ছে যে হাউ লং উড ইট টেক ওয়ান অফ দ্য ফাস্টার ওয়ার্কার্স টু ডু দ্য জব হিমসেলফ। তাহলে একজন দ্রুত গতির শ্রমিক ওই কাজটা একা একা কত দিনে করতে পারবে? তাহলে খেয়াল করেন এখানে তিনজন শ্রমিক, এই যে ফার্স্ট, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে থার্ড। তো এই তিনজন শ্রমিকের মধ্যে বলা হচ্ছে যে তৃতীয় শ্রমিকের চেয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রমিক দ্বিগুণ গতিতে কাজ করে। তো আমি ধরেই নিচ্ছি যে ভাই তৃতীয় শ্রমিক এখানে যদি এক গতিতে কাজ করে, তাহলে দ্বিতীয় শ্রমিক করবে একের দ্বিগুণ অর্থাৎ দুই গতিতে, এবং প্রথম শ্রমিকও করবে একের দ্বিগুণ অর্থাৎ দুই গতিতে কাজ করবে। ঠিক আছে? তো প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে এই তিনজন মানুষ একসাথে যদি 12 দিন কাজ করে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এই তিনজন একসাথে কত কাজ করতে পারে? আপনি বলবেন যে এই তিনজন একসাথে কাজ করতে পারে 2 4 5, একদিনে করতে পারে 5 ইউনিট কাজ একসাথে। তাহলে 12 দিনে করলে কাজ শেষ হবে। তাহলে টোটাল কাজ কত? আপনি বলবেন যে ভাইয়া 5 12 60 ইউনিট, তাহলে পুরো কাজ 60। তো আমাদেরকে বলতেছে যে একজন দ্রুত গতির কর্মী বা শ্রমিক এই 60 ইউনিট কাজটা কত দিনে শেষ করতে পারবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্রুত গতির কর্মীরা করতে পারে একদিনে 2 ইউনিট কাজ। তাহলে এই 60 ইউনিট কাজ করতে তাহলে তাদের কতদিন সময় লাগবে? আপনি বলবেন যে ভাইয়া 2 দিয়ে 60কে ভাগ করে দেন, তাহলেই উত্তর বের হয়ে যাবে যে 30 দিন সময় লাগবে যদি একজন দ্রুত গতির কর্মী কাজটা করে। ঠিক আছে, 30 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আরে না, এইটা তো ভয়ের কিছু নাই, বুঝতে পারছেন? মানে চোখের সমস্যা তো এখন মনে করেন ম্যাক্সিমাম মানুষজনের, এগুলো কোনো ইস্যু না, চশমা বললেই ঠিক হয়ে যাবে, যদি না পড়েন হয়তো পাওয়ার বাড়বে আস্তে আস্তে, এই আর কিছুই না। ওই যে আগে আমরা সিনেমাতে দেখতাম না, যেমন উমর সানির একটা সিনেমা দেখছিলাম কোথায় এরকম, যে উমর সানি কি সালমান শাহ, যে হুট করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ধরেন যে মাথায় আঘাত লাগছে, অন্ধ হয়ে গেছে, বা ওই যে স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় না, যে স্মৃতিশক্তি হারায় ফেলছে আর নায়িকারে চিনতে পারতেছে না, এর মানে এইরকম হয়তো আগে মুভিতে। ঠিক আছে, এইরকম হওয়ার কোনো চান্স নাই আল্লাহর রহমতে। ঠিক আছে, কারণ অতটা খারাপ সিচুয়েশন না। ডাক্তার দেখান, কারণ চোখ জিনিসটা আসলে খুব সেন্সিটিভ একটা ইয়ে।
না, আমি আজকে এই জিনিসটা ফিল করতে পারতেছি যে ভাই, পৃথিবী যে এত পরিষ্কার এটা আসলে আমি গতকাল পর্যন্ত মানে বুঝতেই পারি নাই যে এত পরিষ্কার দেখা যাবে সবকিছু। আসেন, পরেরটাতে আসেন, 15 নম্বর। তার মধ্যে আপনাদের তো আরো বেশি সমস্যা, মানে আমাদের তো সমস্যা, বাট আপনাদের, আমরা যখন ক্লাস করি আমাদেরকে যেরকম স্ক্রিনে তাকায় থাকতে হয়, আপনাদেরকেও তাকায় থাকতে হয়, এবং আমরা হয়তো ক্লাস নিয়ে ছেড়ে দিচ্ছি, বাট আপনারা হয়তো আবার পরবর্তীতে ক্লাস করেন, তখন আবার এই স্ক্রিনেই তাকাইতে হয়। অনলাইন আসার পরে মানে সুবিধাও হয়েছে, অসুবিধাও হয়েছে, দুইটাই হয়েছে। এবং সবচেয়ে অবাক লাগে যে অনেক স্টুডেন্ট আছে, যেমন আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, প্রত্যেকবার নতুন ব্যাচ শুরু হলে আমরা এরকম কিছু স্টুডেন্ট পাই যে বলবে যে ভাই আমি কখনোই অনলাইনে ক্লাস করি নাই, কিভাবে কি করতে হয় এটাও তারা জানে না। ঠিক আছে, মানে একটু অবাক লাগে যে 2020 থেকে অনলাইনে মোটামুটি সব কিছুই চলতেছে, তারপরেও তারা ক্লাস করেনি বা অনলাইনের সাথে এখনো অভ্যস্ত না। এই জিনিসটা অবাক লাগে আসলে। আজকে একজন বলতেছে যে উনি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বলতেছে যে ভাইয়া আমি কখনোই অনলাইনে ক্লাস করিনি আগে। আমি বললাম যে মানে এটা কি মজা করতেছেন না কি আসলে? বলতেছে না ভাইয়া সত্যি আমি কখনোই অনলাইনে পড়ি নাই, ইভেন করোনার মধ্যে পর্যন্ত আমি কখনো অনলাইনে ইয়ে করি না। আমি বললাম যে আপনার কি সুযোগ? বলছে না ভাই আমার সুযোগ ছিল, আমার ফোন আছে, ল্যাপটপ সবই আছে, কিন্তু আমি অনলাইনে কখনো পড়ি নাই। দেখেন, এটা সেদিন করাইলাম কোন একটা ব্যাচে, 15 নম্বর। এখানে বলা হচ্ছে যে এ মোটরিস্ট মাস্ট কমপ্লিট 180 মাইল ট্রিপ ইন 4 আওয়ার্স। বলতেছে যে একজন গাড়ি চালক 180 মাইলের একটা রাস্তা 4 ঘন্টায় অতিক্রম করে, ইফ হি এভারেজেস 50 মাইল পার আওয়ার ফর দ্য ফার্স্ট 3 আওয়ার্স অফ দ্য ট্রিপ। বলতেছে যে এই ট্রিপটার প্রথম 3 ঘন্টা যদি সে 50 মাইল পার আওয়ার বেগে যায়, হাউ ফাস্ট মাস্ট হি ট্রাভেল ইন দ্য লাস্ট আওয়ার, তাহলে শেষ ঘন্টায় সে কত মাইল পার আওয়ার বেগে যাবে, শেষ ঘন্টাতে সে কত মাইল পার আওয়ার বেগে যাবে, এটা জিজ্ঞাসা করছে। তো এটা তো সহজ জিনিস। তাহলে প্রথম 3 ঘন্টায় 50 মাইল পার আওয়ার বেগে যাবে, তাহলে টোটাল কত পথ পাড়ি দিবে? আপনি বলবেন যে 3×50 150 মাইল পথ পাড়ি দিবে। তাহলে আমার যাইতে হবে কত? 180 যাইতে হবে। 180-র ভিতরে প্রথম 3 ঘন্টায় আমি গেলাম 150, আমার বাকি থাকলো কত? এই যে 30 মাইল বাকি থাকলো, এই 30 মাইল পথ আমি যাব কয় ঘন্টায়? টোটাল জার্নি হচ্ছে 4 ঘন্টায়। 4 ঘন্টার ভিতরে 3 ঘন্টা জার্নি করে ফেলছি, তার মানে আমার এখনো জার্নি বাকি আছে কয় ঘন্টা? 1 ঘন্টার। আর আমরা জানি যে একজন মানুষ 1 ঘন্টায় যত দূরত্ব অতিক্রম করবে সেইটাই তার গতিবেগ। তাহলে 1 ঘন্টায় যদি সে 30 মাইল পার আওয়ার বেগে যায়, মানে 30 মাইল যায়, তার মানে এই যে জিজ্ঞাসা করছে যে শেষ ঘন্টায় সে কত মাইল পার আওয়ার বেগে যাবে, তার মানে এই যে শেষ 1 ঘন্টায় সে মূলত যাবে এই যে 30 মাইল পার আওয়ার বেগে। ঠিক আছে, এই 30 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে এ 40 মিটার লং রোপ ইজ কাট ইন্টু টু আনইকুয়াল পিচেস, ইফ ওয়ান পিচ ইজ 18 মিটার লঙ্গার দেন দ্য আদার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টার পিচ? বলতেছে যে 40 মিটার লম্বা একটা দড়ি আপনি দুইটা অসমান ভাগে ভাগ করলেন। ঠিক আছে, দুইটা অসমান ভাগে কাটলেন এই 40 মিটার লম্বা দড়িটাকে। তো বলতেছে যে একটা অংশ আর একটা অংশের চেয়ে 18 মিটার বড় হবে, তাহলে
ছোট অংশটার দৈর্ঘ্য কত। আপনি ধরে নেন যে এইটা হইতেছে আপনার সেই দড়িটা, 40 মিটারের দড়িটা। তো আমি এই জায়গাটাতে কেটে দিলাম, এই জায়গাটাতে কেটে দিলাম। তাহলে এই যে বড় অংশ, এই বড় অংশটার নাম দিলাম আমি এ, আর এই যে ছোট অংশ, এই ছোট অংশটার নাম দিলাম আমি বি। তাহলে আপনি বলবেন যে এই যে বড় অংশ আর ছোট অংশ, এই দুইটা মিলেই তো, এই দুইটা মিলেই তো আমার টোটাল দড়ি হচ্ছে 40 মিটার। আপনি বলবেন যে হ্যাঁ। এবং এখানে বলা হচ্ছে যে বড় একটা অংশ আর একটা অংশের চেয়ে 18 মিটার বেশি বড়। তাহলে এই অংশটা অর্থাৎ এর অংশটা যেহেতু বড়, বি অংশের চেয়ে কত বড়, এই যে বলেই দিছে যে 18 মিটার বড় হবে। তাহলে এই যে 18 মিটার বড়। তাহলে এখানে বিষয়টা ওই রকম সিচুয়েশনে দাঁড়াইলো না যে দুইটা সংখ্যার যোগফল এত, দুইটা সংখ্যার পার্থক্য এত হলে ছোট সংখ্যাটা কত। তাহলে এখানে ছোট সংখ্যা মানে কত, বি। তাহলে বিটটা আমি কিভাবে বের করব। আপনি বলবেন যে এই যে দুইটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 40, এই 40 থেকে দুইটা সংখ্যার পার্থক্য যে 18, এইটা আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করে দিলেই আমরা ছোট অংশটা কত এটা পাবো। তাহলে 40 থেকে 18 বিয়োগ করলে 22, 22কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 11 পাবো। এই 11 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লাস নিচ্ছি, পরে ফোন দিবেন। তাহলে সবচেয়ে ছোট অংশের দৈর্ঘ্যটা কত হবে, 11 হবে। পরেরটাতে আসেন, 17 নম্বর। 17তে কি বলা হচ্ছে যে when 4 is added to half of a number the result is 14, what is the number। বলতেছে যে আপনি যদি কোনো একটা সংখ্যার অর্ধেকের সাথে 4কে যোগ করে দেন, তাহলে যোগফলটা কত হবে, 14 হবে। জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত। তাহলে আমি জানি না যে আমার সংখ্যাটা কত। তাহলে আমি ধরেই নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমার এন। এই এন এর অর্ধেক, তো এন এর অর্ধেক কত, এই যে n/2। এই অর্ধেকের সাথে যদি আমরা 4কে যোগ করে দেই, তাহলে যোগফল কত পাবো, এই যে 14 পাবো। তাহলে এই যে n/2 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 14 থেকে 4 বিয়োগ করলে 10 লেখা যায়। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত। তাহলে n সমান সমান কত, এই যে 10 দুগুণ 20। তার মানে সংখ্যাটা আমার কত হবে, 20 হবে। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন 18তে বলা হচ্ছে যে এ জার কন্টেইনস রেড বলস অ্যান্ড গ্রিন বলস ইন দ্য রেশিও 3:1। বলতেছে যে একটা পাত্রের মধ্যে লাল এবং সবুজ কালারের বলের অনুপাত হচ্ছে 3:1। ইফ দ্য জার কন্টেইনস অনলি দিস টু টাইপস অফ বলস, বলতেছে যে ওই পাত্রের মধ্যে শুধুমাত্র এই দুই ধরনের বলই আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যানট বি দ্য নাম্বার অফ বলস ইজ দ্য জার। তাহলে নিচের কোনটা মোট বলের সংখ্যা হইতে পারবে না, নিচের কোন সংখ্যাটা মোট বলের সংখ্যা হইতে পারবে না। খেয়াল করেন প্রশ্নে বলেই দিছে যে ওই বক্সের মধ্যে রেড আর গ্রিন ছাড়া কোনো বল নাই। তো রেড মার্বেল বল কয়টা আছে, 3টা। আর গ্রিন মার্বেল কয়টা আছে, 1টা। তাহলে টোটাল বলের সংখ্যা কত হবে, হয় 4 হবে। আমরা এখানে
যদি অনুপাতের হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের হিসাব করলে এই রেড আর গ্রিন মিলে টোটাল বলের সংখ্যা কত হচ্ছে 4, কিন্তু সংখ্যাটা অ্যাকচুয়ালি 4-এর চেয়ে বড়। তার মানে অপশনে প্রদত্ত যেই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো সেটাই হচ্ছে আমার কি ওই পাত্রে থাকা মোট বলের সংখ্যা। কিন্তু প্রশ্নে জানতে চাইছে যে নিচের কোনটা মোট বলের সংখ্যা হইতে পারে না। তার মানে যেই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না সেটাই উত্তর। 4 দিয়ে 96-কে ভাগ করা যায়, তার মানে এটা উত্তর হইতে পারবে না। 4 দিয়ে 80-কে ভাগ করা যায়, এটা উত্তর হইতে পারবে না। 4 দিয়ে 72-কে ভাগ করা যায়, এটা উত্তর হইতে পারবে না। 4 দিয়ে 54-কে ভাগ করা যায় না, তার মানে মোট বলের সংখ্যা এটা হইতে পারবে না। কারণ 54 হচ্ছে সেই সংখ্যাটা যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারতেছি না। ঠিক আছে, সো 54 ইজ দ্য রাইট আনসার। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে হোয়াট ভ্যালু অফ এক্স স্যাটিসফাইস টু ইকুয়েশন এক্স মাইনাস টু টু মাইনাস এক্স। বলতেছে যে এক্স এর কোন ভ্যালুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো আমরা মূল কথা যে এখানে এক্স এর ভ্যালুটা কত হবে এটা ফাইন্ড আউট করা লাগবে। ঠিক আছে, তো এটা খুবই ইজি। এখানে বলা হচ্ছে যে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু টু মাইনাস এক্স। তো এক্স গুলাকে এক পাশে পার করে নিয়ে আসি আর দুই গুলাকে এক পাশে পার করে নিই। তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু ফোর হইলে এক্স ইজ ইকুয়াল টু কত 2 হবে। তার মানে এক্স এর মান যদি 2 হয় তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে বা ইকুয়েশন মানে এই ইকুয়েশনটা সমান হবে। কারণ এক্স এর মান 2 হলে 2 থেকে 2 বিয়োগ করেন, আবার 2 থেকে 2 বিয়োগ করেন, তাহলে এই পাশেও শূন্য এই পাশেও শূন্য। তার মানে ইকুয়েশনটা স্যাটিসফাই করলো। সো অপশন ইজ কত হবে? অপশন এ হবে যে এক্স এর মান হবে 2। পরেরটাতে চলে যান 20 নম্বর। দেখেন 20-এ কি বলা হচ্ছে যে ইফ a is to b is equal to 5 is to 4 and a is to c is equal to 6 is to 5 then c is to b equal to what? ওকে ফাইন, এখানে c is to b কত এটা বের করতে হবে, তাই না? সো আমরা যদি এইভাবে লিখি যে c অনুপাত a is equal to কত, এই যে 5 অনুপাত 6। তারপরে আমরা যদি লিখি যে a অনুপাত b কত, এই যে 5 অনুপাত 4। তাহলে এখান থেকে আমরা এই যে c অনুপাত b কত এটা ইজিলি বের করতে পারি। কারণ প্রথমে কে আছে, c আছে। সিটটা বের করার জন্য এই যে আমরা প্রথম সারির এই দুইটাকে গুণ করে দিব, 5 5-এ গুণ করলে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। এরপরে আসেন শেষে কে আছে বি, বিটটা বের করার জন্য আমরা এই দ্বিতীয় সারির এই দুইটাকে গুণ করে দিব, 4 6 কত হয়ে যাবে, এই যে 24 হয়ে যাবে। তার মানে সি আর বি মানে কত, 25 অনুপাত 24, অপশন বি উত্তর। পরেরটাতে আসেন 21 নম্বর। দেখেন 21-এ বলা হচ্ছে যে আউট অফ 7500 অ্যাপ্লিকেশনস ফর এ রিক্রুটমেন্ট টেস্ট 1500 ফেইল্ড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট,
হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যাপ্লিকেন্টস ডিড অ্যাপিয়ার ফর দ্য টেস্ট? বলতেছে যে একটা পরীক্ষায় 7,500 মানুষ আবেদন করছে, তার ভিতরে 1500 জন মানুষ অনুপস্থিত ছিল, তাহলে ওই পরীক্ষাতে মোট পরীক্ষার্থীর কত শতাংশ উপস্থিত ছিল এটা বের করেন। তো সহজ হিসাব, যে 7,500 মানুষ আবেদন করছে, যার ভিতরে 1500 অনুপস্থিত, তাহলে উপস্থিত কত? 6,000 জন। তো জিজ্ঞাসা করছে যে মোট আবেদনকারী যত, তার সাপেক্ষে কতজন বা কত পার্সেন্ট মানুষ উপস্থিত হয়েছে এটা বের করেন। তাহলে 1 2, এই যে 1 2 কেটে দিলাম, 25 এই 600-র ভিতরে যাবে 24 বার, আর একটা শূন্য, 25 এটার ভিতরে 3 বার যাবে, 3 এই 240-এর ভিতরে যাবে হচ্ছে 80 বার। তার মানে 80% মানুষ আসলে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরেরটাতে চলে যান, 22 নম্বর। দেখেন 22-এ কি বলা হচ্ছে যে ইন এ ক্রিকেট টুর্নামেন্ট 30,000 টিকিটস ওয়ার সোল্ড। একটা ক্রিকেট টুর্নামেন্টের জন্য 30,000 টিকিট বিক্রি হয়ে গেছে। 1/4 অফ দ্য টিকিটস ওয়ার সোল্ড এ টাকা 30 ইচ। বলতেছে যে এই যে 30,000 টিকিট, এই 30,000 টিকিটের 1/4 মানে হচ্ছে 7,500 টিকিট, এইগুলোর দাম কত? এই 7,500টা টিকিটের প্রত্যেকটার দাম হচ্ছে 30 টাকা করে। ওকে, তারপর বলতেছে যে 1/3 ওয়ার সোল্ড এট টাকা 25 ইস। আবার এই যে 30,000 টিকিট, এই 30,000 টিকিটের 1/3 মানে হচ্ছে 10,000 টিকিট, প্রত্যেকটা বিক্রি হয়েছে কত করে? 25 টাকা করে বিক্রি হয়েছে। তো জিজ্ঞাসা করছে যে অ্যান্ড দ্য রিমেইনিং টিকিটস ওয়ার সোল্ড এট টাকা 20 ইচ। আর বাকি টিকিটগুলা 20 টাকা করে বিক্রি হয়েছে। বাকি টিকিটের প্রত্যেকটা 20 টাকা করে বিক্রি হয়েছে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি টিকিটস ওয়ার সোল্ড এট টাকা 20 ইচ। তাহলে 20 টাকা করে কয়টা টিকিট বিক্রি হয়েছে? তাহলে আপনি বলবেন যে এটাতে খুব সহজ একটা জিনিস, আমার টোটাল টিকিটের সংখ্যা হচ্ছে এই যে 30,000, তাহলে 30,000 থেকে এই 7,500 আর এই 10,000 বাদ দিয়ে দিব, তাহলে 10,000 আর 7,500 যোগ করলে কত হবে? 17,500 হবে। তার মানে এই যে 12,500 টিকিট আছে, যেগুলো আমি কত করে বিক্রি করছি? 20 টাকা পিস বিক্রি করছি। তাহলে 12,500 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 23 নম্বর। দেখেন, এই প্রশ্নটা একটা কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর বিভিন্ন বইয়ে 190 দেওয়া আছে। এই 23 নম্বর প্রশ্নের উত্তর বিভিন্ন বইয়ে 190 দেওয়া আছে, যেটা একটা ভুল উত্তর। ঠিক আছে, কি বললাম? এই প্রশ্নের উত্তর বিভিন্ন বইতে দেখবেন যে 190 দেওয়া আছে, এই 190 উত্তরটা ভুল। কেন ভুল আমি আপনাদেরকে বলতেছি। এখানে বলা হচ্ছে যে দেয়ার আর 20 মেম্বার্স অন এ ফুটবল স্কোয়াড। একটা ফুটবল স্কোয়াডে 20 জন সদস্য আছে। ইন ইলেক্টিং এ ক্যাপ্টেন অ্যান্ড এ কো ক্যাপ্টেন। আপনি এই 20 জনের মধ্য থেকে একজন অধিনায়ক আর একজন সহ অধিনায়ক নির্বাচন করবেন। হাউ মেনি ডিফারেন্ট আউটকামস অফ দ্য ইলেকশন ইজ পসিবল। মানে এই একজন অধিনায়ক আর একজন সহ অধিনায়ককে আপনি কতভাবে নির্বাচন করতে পারবেন? 20 জনের মধ্য থেকে 2 জনকে আপনি নির্বাচন করবেন, সেই 2 জনকে কতভাবে নির্বাচন করা সম্ভব এটা বের করেন। প্রথমে আমি দেখাই, এই প্রশ্ন ম্যাক্সিমাম জায়গায় সলভ করে দেওয়া আছে এইভাবে
যে 20 জন থেকে আমি সিলেক্ট করব বা ইলেক্ট করব 2 জনকে, তার মানে 20C2। 20C2 মানে কত হবে? এই যে 20 ইন্টু 19 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল, নিচে কত হবে? এই যে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 থেকে 2 বাদ দিলে এই যে 18 ফ্যাক্টোরিয়াল। 18 ফ্যাক্টোরিয়াল 18 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, ওপরে থাকবে কত? 20 গুণন 19, আর নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। 2 এই 20-এর ভিতরে 10 বার, 19 আর 10 গুণ করে দিলে এই যে 190 হয়ে যায়। উত্তর শেষ। এইটা ম্যাক্সিমাম জায়গায় করা আছে, যেটা ভুল। এখন আমি বলি কেন ভুল। ভুলটা হচ্ছে এই কারণে যে এখানে আপনাকে বলতেছে যে 20 জন থেকে একজন ক্যাপ্টেন আর একজন কো ক্যাপ্টেন, অর্থাৎ 2 জনকে বাছাই করছেন আপনি। 2 জনকে বাছাই করছেন, কিন্তু এই 2 জনের মধ্যে কে ক্যাপ্টেন আর কে কো ক্যাপ্টেন এটা কি আপনি জানেন? 2 জনকে আমি তুলে নিয়ে আসলাম 20 জন মানুষের থেকে। 2 জন মানুষকে আমি অধিনায়ক আর সহঅধিনায়ক বানানোর জন্য উঠে নিয়ে আসলাম, কিন্তু আমি কিন্তু বলি নাই যে কে অধিনায়ক আর কে সহঅধিনায়ক। তার মানে এই 2 জনের মধ্যে আবার আমাকে নির্বাচন করতে হবে। সো 2 জনের মধ্যে থেকে একজনকে আমি ক্যাপ্টেন করব আর একজনকে কো ক্যাপ্টেন করব। তাই এদের সাথে আমাকে কি করতে হবে? এই যে 2 ফ্যাক্টোরিয়ালকে গুণ করে দিতে হবে। প্রথম লাইনটার সাথে আমাকে কি করতে হবে? 2 ফ্যাক্টোরিয়াল গুণ করতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল গুণ করা মানে হচ্ছে 2 গুণ করা। তাহলে এই যে এখানে 190 বেরোয়েছে, 190 এর সাথে 2 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 380। এই 380টা উপায় আছে এই একজন ক্যাপ্টেন আর একজন কো ক্যাপ্টেনকে নির্বাচন করার। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 380। পরেরটাতে চলে যান। দেখেন 24-এ বলা হচ্ছে যে এক্সেস মার্কস আর 70, 90, 65, 85 and 75. What marks he must get on the next test to raise her average to 80? বলতেছে যে এক্স একটা পরীক্ষা মানে কয়েকটা পরীক্ষা দিছে, সেখানে তার প্রাপ্ত নম্বরগুলো দেখা যাচ্ছে যে একটা পরীক্ষায় 70, আরেকটা পরীক্ষায় 90, আরেকটা পরীক্ষায় 65, আরেকটা পরীক্ষায় 85 এবং আরেকটা পরীক্ষায় 75 পাইছে। তার মানে 5টা পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর দেয়া আছে। বলতেছে যে পরবর্তী পরীক্ষায় অর্থাৎ ষষ্ঠ পরীক্ষায় সে কত নম্বর পাইলে তার গড় 80 হবে। তাহলে খেয়াল করেন, এখানে হচ্ছে 5টা পরীক্ষা, আর পরবর্তীতে আরেকটা পরীক্ষায় কত নম্বর পাইলে তার গড় 80 হবে। তাহলে আপনি বলবেন যে 6টা পরীক্ষার গড় নম্বর যদি 80 হয়, তাহলে 6টা পরীক্ষার টোটাল নম্বর কত? আপনি বলবেন যে 6 80-তে 480। এখন এই যে 5টা পরীক্ষায় সে টোটাল কত নম্বর পাইছে? আপনি বলবেন যে 70, 90, 160, 160, 85, 5, 90, 60, 150। তাহলে 160 আর 150 মানে হচ্ছে 310, 310 আর 75, 385। তার মানে এখানে যে 5টা পরীক্ষা হয়েছে, এই 5টা পরীক্ষায় তার টোটাল নম্বর কত? আপনি বলবেন যে 385। তাহলে এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো যে 6টা পরীক্ষায় সে টোটাল পাইছে 480, আর 5টা পরীক্ষায় সে টোটাল পাইছে কত? 385। তাহলে ষষ্ঠ নম্বর পরীক্ষায় সে কত নম্বর পায়, মানে ষষ্ঠ পরীক্ষায় সে কত পাবে? আপনি বলবেন যে 480 থেকে 385-কে বিয়োগ করে দেন। 85 এই দিকে 15, ওই দিকে 80, তার মানে হচ্ছে 95 নম্বর পাবে ষষ্ঠ পরীক্ষায়, যার ফলে তার গড় কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 25 নম্বর। দেখেন 25 নম্বরে কি বলা হচ্ছে যে এ ক্লক losses 10 minutes each day. How many days will take to reach a point where the clock will indicate the correct time? বলতেছে যে একটা ঘড়ি প্রতি মিনিট 10 মিনিট হারায়। হারায় মানে কি?
একটা ঘড়ি প্রতিদিন 10 মিনিট করে স্লো হয়, ঠিক আছে? মানে সঠিক সময় যা তার চেয়ে 10 মিনিট কম সময় দিবে। অর্থাৎ ধরে নেন যে বাজে হচ্ছে ঘড়িতে 8টা, ঘড়ি আপনাকে বলতেছে যে বাজে 7টা 50, অর্থাৎ ঘড়িটা 10 মিনিট স্লো, আমরা মানে যেটা বলি আর কি। তো এই জন্য বলতেছে যে একটা ঘড়ি প্রতিদিন 10 মিনিট করে হারায়, মানে প্রতিদিন 10 মিনিট করে স্লো হয়। তো বলতেছে যে হাউ মেনি ডেজ উইল টেক টু রিচ এ পয়েন্ট, বলতেছে যে কতদিন পরে সে সঠিক সময় দিবে, কতদিন পরে সে সঠিক সময় দিবে। আমরা জানি যে একটা নষ্ট ঘড়িও 12 ঘন্টা পর পর সঠিক সময় দেয়, তাই না? একটা নষ্ট ঘড়ি কত ঘন্টা পর পর সঠিক সময় দেবে? 12 ঘন্টা পর পর সঠিক সময় দিবে। তাহলে এখানে সে 10 মিনিট লস করতেছে বা 10 মিনিট স্লো হচ্ছে একদিনে। তাহলে এই যে 60 মিনিট স্লো হবে কয় দিনে? আপনি বলবেন যে 6 দিনে। তাহলে 60 মিনিট স্লো যদি 6 দিনে হয়, 60 মিনিট মানে তো আমরা জানি 1 ঘন্টা, তাই না? 60 মিনিট বা 1 ঘন্টা স্লো হয় কয়দিনে? 6 দিনে। তাহলে আমরা জানি যে ঘড়িটা 12 ঘন্টা পর সঠিক সময় দিবে। তাহলে মানে 1 ঘন্টা লস করে যদি 6 দিনে, তাহলে 12 ঘন্টা পর সঠিক সময় দিবে। তার মানে 12 ঘন্টা লস করবে কয়দিন পরে? আপনি বলবেন যে 12 × 6 = 72 দিন। অর্থাৎ ঘড়িটা 72 দিন পরে আপনাকে সঠিক সময় দিবে, ঠিক আছে? এক 6 দিনে যদি 1 ঘন্টা সময় লস করে, তার মানে 72 দিনে 12 ঘন্টা সময় লস করবে, আর 12 ঘন্টা পরেও সঠিক সময় দিবে। তার মানে উত্তর হবে কত? 72 দিন। দেখেন এটা কি আমনে বুঝাবো, এটা বুঝানোর কোনো ওয়ে নেই। একটা ঘড়ি 10 মিনিটে, মানে একদিনে 10 মিনিট স্লো হয়, লস করে। লস করা মানে কি? যে ধরেন যে অ্যাকচুয়ালি একটা ঘড়িতে রাত 8টা বাজে, কিন্তু আপনার ঘড়ি স্লো, বিধায় ঘড়ি আপনাকে বলতেছে যে এখন বাজে কত? 7টা 50 মিনিট। এগুলো মূলত ম্যাথ না, এগুলো হচ্ছে মানসিক দক্ষতা টাইপ প্রশ্ন, ঠিক আছে? তার মানে এখানে আপনাকে বলতেছে যে একদিনে 10 মিনিট স্লো হয়, একদিনে 10 মিনিট। তাহলে 10 মিনিট স্লো হয় যদি একদিনে, তাহলে আমরা বের করব যে 1 ঘন্টা বা 60 মিনিট স্লো হবে কয় দিনে? আপনি বলবেন যে 6 দিন সময় লাগবে 60 মিনিট বা 1 ঘন্টা স্লো হইতে। আর যে কোনো নষ্ট ঘড়ি 12 ঘন্টা পর পর সঠিক সময় দিবে, 12 ঘন্টা পর পর সঠিক সময় দিবে। তাহলে 1 ঘন্টা স্লো যদি 6 দিনে হয়, আমার দরকার কত? ঘড়ি যখন সঠিক সময় দিবে সেই সময়টা। তার মানে 12 ঘন্টা পেরোলে ঘড়িটা সঠিক সময় দিবে। তাহলে 1 ঘন্টা মানে যদি স্লো হইতে 6 দিন লাগে, তাহলে এই যে 12 ঘন্টা পর সঠিক সময় দিবে, তাহলে 12 ঘন্টা স্লো হইতে কতদিন লাগবে? আপনি বলবেন যে 6 × 12 = 72 দিন সময় লাগবে, ঠিক আছে? এগুলো আসলে এটা আর কেমনে বুঝাবো বলেন? এগুলো আপনারা বিসিএস পরীক্ষা দেন না, বিসিএস এগুলো তো জানার কথা। বিসিএস পরীক্ষায় মানসিক দক্ষতা এগুলো আসে না আপনাদের? যে কোনো একটা বই খুলবেন বিসিএস এর, প্রফেসর, MP3, হ্যান ত্যান যা আছে বিসিএস এর, ঘড়ির অধ্যায় বের করবেন, বের করে ট্রিক্সগুলো শিখে নেবেন। বই না থাকলে ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে লিখবেন যে ঘড়ি সংক্রান্ত সমস্যার কৌশলমূলক সমাধান। দেখবেন যে বিভিন্ন মানুষজন বিভিন্ন কৌশল দেখাচ্ছে। যে কোনো একজনের ভিডিও দেখবেন, সমস্ত কৌশল শিখে নেবেন, ঠিক আছে? এগুলো খুব ইন্টারেস্টিং। এইটা একটা, তারপর হচ্ছে এই যে আয়নায়, মানে যে কোনো একটা সংখ্যা বা অক্ষর আয়নায় ধরলে কি হবে এইটা, তারপর হচ্ছে রক্তের সম্পর্ক নির্ণয়, তারপরে হচ্ছে আপনার, তারপরে ওই যে চিত্র আঁকায় না, মানে বলে যে এই এর মধ্যে কতগুলা ত্রিভুজ আছে, এই জিনিসগুলো কিন্তু বলে, বা বিভিন্ন সাইন দেয়। আমি বেশ কিছুদিন মানে এই যে বিসিএস পড়াবো দেখে একবার চিন্তা করছিলাম যে বিসিএস পড়াবো। তো এই সময় আমি বেশ কিছু বইপত্র কিনে ওইগুলো আমি পড়াশোনা করছিলাম। তো এখানে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে মানসিক দক্ষতায়। ম্যাথ মানে ফান টাইপ, ম্যাথ সহজ, কিন্তু মানসিক দক্ষতায় বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো করলে আসলেই মাথা খুলবে, ঠিক আছে? ওইগুলা দেখেন, খুব মজা লাগবে। পড়ার জন্য না হলেও জাস্ট এমনি শেখার জন্য দেখেন, বা শেখার জন্য বইটা খুইলেন, মানে আপনার ব্রেন দেখবেন যে খুলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে নাম্বার সিরিজের এই যে এরকম অঙ্ক আসে না বিসিএস এ, যে ধরেন এখানে 12 লেখা আছে, এখানে 15, ধাম করে এখানে আবার বলা আছে 20, ঠিক আছে? তারপরে বলতেছে যে পরের সংখ্যাটা কত হবে, মানে এই টাইপের এই জিনিসগুলা, মানে
খুব ইন্টারেস্টিং। মানে প্রথমে হয়তো আপনি ধরতে পারবেন না যে আসলে কেমনে হচ্ছে, এবং ধাম করে একটা অঙ্ক দিলে যে কোনো মানুষকে আপনি বিব্রতকর অবস্থায় ফেলতে পারবেন, যে পরের সংখ্যাটা ধাম করে বলতে পারবেন না যে পরের সংখ্যাটা কত হবে বা কি অবস্থা। একটু চিন্তা ভাবনা করতে হবে, এই যে চিন্তা ভাবনা করতেছেন আপনার ব্রেনের এক্সারসাইজ হবে, ঠিক আছে। তারপরে যে সবচেয়ে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগে হচ্ছে রক্তের সম্পর্কগুলো। যেমন এই রক্তের সম্পর্ক নির্ণয়ের বিসিএস এর বইগুলোতে যেগুলো আছে এগুলো খুব মজাদার, ভালো, একটু কঠিন। বাট আপনি যদি, আমি এগুলো দেখছি যে একটু যদি কঠিন প্র্যাকটিস করতে চান আপনি ইন্ডিয়া বিক্সে পাবেন কিছু ম্যাথ, মানে এরকম রক্ত সম্পর্ক নির্ণয়ের কিছু প্রশ্ন পাবেন, ইন্ডিয়া বিক্সে পাবেন, ইন্ডিয়ার প্রত্যেকটা ওয়েবসাইট আছে, এক্সাম বেটাতে পাবেন, অ্যাফেয়ার্স ক্লাউডে পাবেন, ঠিক আছে, স্মার্ট কিট দিতে পাবেন। তো আমি যখন ওইগুলো একটু দেখা শুরু করলাম যে আসলে এগুলো কিভাবে নির্ণয় করে, আসলে খুব মজার রক্তের সম্পর্ক নির্ণয়, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, খুবই ইন্টারেস্টিং। এবং ইন্ডিয়াতে আরেকটা ইয়ে আছে যে এই যে আমাদের দেশে আপনার আহ, ইয়েতে আসে, আইবিএতে আসে অ্যানালাইটিক্যাল পার্টি। ধরেন যে একজন মানুষ এখানে তার বাড়ি, সে অফিসে যাবে, এখন অফিসে সে কতভাবে যাইতে পারবে, বিভিন্ন রাস্তা আছে, এই রাস্তার কথা বলতেছে যে এই রাস্তায় গেলে এত সময় লাগবে, এই রাস্তায় যাওয়ার পরে এই ঝামেলাটা হবে, এই রাস্তায় যাওয়ার পরে এই ঝামেলাটা হবে, মানে আপনাকে বিভিন্ন একটা সিচুয়েশন দিবে যে আপনি বাড়ি থেকে, ধরেন যে আপনি বাড়ি থেকে অফিসে যাবেন, তার জন্য আপনার সামনে 6টা বা 7টা রাস্তা ওরা দিয়ে দিবে, 6টা বা 7টা, এরকম ছয়টা বা 7টা রাস্তা দিয়ে আপনাকে প্রত্যেকটা রাস্তাতেই কিছু না কিছু সমস্যার কথা বলবে, যে এখানে একটা গাছ ভেঙে পড়ছে, এখানে জ্যাম আছে, বা এখানে এই সমস্যা আছে, এখানে সেই সমস্যা আছে। তাহলে আপনি অফিস থেকে বা আপনার বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য মানে কোন পথটাকে আপনি বেছে নেবেন, কোন পথে গেলে আপনার সময় কম লাগবে বা আপনি সহজেই পৌঁছাইতে পারবেন, এই জিনিসগুলো না খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এগুলা পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু মানে ব্রেনের জন্য খুব ভালো, ব্রেন খুলবে, ঠিক আছে, ব্রেনে যে প্যাচগুলো আছে এগুলো খুলে যায় ভাই, সত্যি কথা। আপনি ট্রাই করে দেখেন, প্রথম বিরক্ত লাগবে কিন্তু পরে একবার যদি মজা পেয়ে যান তাহলে মনে হবে সারাদিন এই পাজল সলভ করি, খুব ইন্টারেস্টিং। দেখেন 26-এ কি বলা হচ্ছে যে হোয়াট নাম্বার ডিভাইডেড বাই 50 গিভস 3.6%, বলতেছে যে কোন সংখ্যাকে 50 দিয়ে ভাগ করলে ফলাফল হিসেবে 3.6% পাবে। তো আমি ধরেই নিচ্ছি যে এন কে আমি 50 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি এই যে 3.6% ফলাফল পাবো। তো ঠিক আছে, 50 এটার ভিতরে কতবার যাবে, 2বার যাবে, তাহলে এন সমান সমান কত হবে, আপনি বলবেন যে 36 ধরলাম, নিচে 2 দশমিক তুলে দেওয়ার কারণে এখানে 10 দিলাম, তাহলে 2 এটার ভিতরে কতবার যাবে, 18বার যাবে, 10 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে কত আসে, 1.8 আসে। তার মানে 50 দিয়ে মূলত আমি এই 1.8কে ভাগ করছি, ভাগ করে আমার ফলাফল আসছে কত, 3.6%, ঠিক আছে। সো 1.8 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 27 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে 8 টেলিফোন পোলস আর ইচ 15 ফিট অ্যাপার্ট, বলতেছে যে 8টা টেলিফোনের খুঁটি আছে যেইগুলা 15 ফিট দূরত্বে অবস্থিত, মানে প্রত্যেকটা টেলিফোন খুঁটির মাঝখানে 15 ফিট করে দূরত্ব আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইন ফিট ফ্রম দ্য ফার্স্ট টু দ্য লাস্ট পোল, বলতেছে যে প্রথম খুঁটি থেকে শেষ খুঁটির দূরত্ব কত। ধরে নেন যে এখানে একটা খুঁটি আছে, 15 ফিট পরে এখানে আরেকটা আছে, 15 ফিট পরে এখানে আরেকটা আছে, 15 ফিট পরে এখানে আরেকটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে এই প্রথম খুঁটি থেকে এই অষ্টম খুঁটি পর্যন্ত দূরত্ব কত, এটা বের করেন। তো আমাকে তো প্রশ্নে সব কিছু দিয়ে রাখছে যে ভাই প্রত্যেকটা খুঁটির মধ্যে দূরত্ব হচ্ছে 15, তার মানে এই যে মাঝখানের দূরত্ব কত, 15 মিটার, এটার দূরত্ব কত 15, এটা 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 কত 15, তাহলে কয়টা 15 আছে, 1 2 3 4 5 6 7টা আছে, তার মানে 7 15 কত হবে, এই যে 105 মিটার হবে। তার মানে প্রথম খুঁটি থেকে
এই যে শেষ খুঁটির দূরত্ব হচ্ছে 105 মিটার। ঠিক আছে, এইটা এখন আসলে এইভাবে সলভ করার কোনো জিনিস না। এটা এর আগে বোধহয় আমি দেখাইছি কিনা, মানে দেখানোর কথা, কারণ ওই যে বাংলাদেশ ব্যাংকের এডিতে এই গাছের অঙ্ক আসছিল যে আপনার যতগুলা খুঁটি থাকবে বা যতগুলা গাছ থাকবে, প্রত্যেকটা গাছের মাঝখানে যে ফাঁকা সংখ্যা আছে, যদি বলে যে টোটাল ফাঁকা সংখ্যা কয়টা আছে, এইটা বের করার সহজ উপায় হচ্ছে আপনার যতগুলো খুঁটি আছে বা যতগুলো গাছ আছে তার চেয়ে একটা কম। অর্থাৎ এই যে ফাঁকা সংখ্যা মানে ফাঁকা স্পেসগুলা, এই ফাঁকা স্পেসগুলোর সংখ্যা হবে, এই যে খুঁটির সংখ্যা বলছে 8টা, 8টার চেয়ে একটা কম অর্থাৎ 7টা হবে। তার মানে 7টা ফাঁকা স্পেস আছে, প্রত্যেকটা ফাঁকা স্পেস যদি 15 মিটার করে হয়, 7টা ফাঁকা স্পেসের টোটাল মানে এটা কত হবে, এই যে 7×15=105 মিটার হবে। বোঝা গেছে? পরেরটাতে আসেন, 28 নম্বর। এখানে কি বলা হচ্ছে যে এ বুক সেলস ফর টাকা 65, দিস প্রাইস গিভস দ্য সেলার এ প্রফিট অফ 30% অন হিস কস্ট, হোয়াট উইল বি দ্য নিউ সেলিং প্রাইস ইফ হি কাটস হিজ প্রফিট টু 10% অফ দ্য কস্ট। বলতেছে যে একটা বই যদি 65 টাকায় বিক্রি করা হয় তাহলে বিক্রেতার 30% মুনাফা হবে। বলতেছে যে যদি মুনাফার পরিমাণটা কমে 10%-এ নিয়ে আসা হয় তাহলে ওই বইটার বিক্রয় মূল্য কত হবে। অর্থাৎ ধরে নেন যে কস্ট প্রাইস হচ্ছে আপনার 100 টাকা, আপনি যদি 65 টাকায় বিক্রি করেন তাহলে আপনার 30% লাভ হবে। অর্থাৎ আপনাকে প্রফিট করতে বলতেছে কত, 30 টাকা। তাহলে আপনি সেল করবেন কত, 100 টাকায় 30 টাকা লাভ করলে 130 টাকায় বিক্রি করবেন। সো আমাদের এখানে যেটা 130 টাকা, প্রশ্নে বলতেছে যে ভাই বিক্রি করছি কত, 65 টাকায়। এরপরে বলতেছে যে বাবা তুমি এত লাভ করো না, তুমি কিনছো 100 টাকা দিয়ে, তো তুমি লাভ 30% না করে 10% লাভ করো, 30-এর জায়গায় 10 লাভ করো। তো 30-এর জায়গায় যদি 10 লাভ করি তাহলে সেলিং প্রাইস কত হবে, 110 হবে। প্রশ্ন এটাই জিজ্ঞাসা করতেছে যে 130 সমান সমান যদি 65 হয় আর তুমি যদি 30-এর জায়গায় 10% লাভ করো, অর্থাৎ 110 টাকায় যদি জিনিসটা বিক্রি করো, তাহলে বইটা কত টাকায় বিক্রি করতে পারবা। তাহলে 130 সমান সমান 65 হলে 110 সমান সমান কত হবে। আপনি বলবেন যে 130-এর অর্ধেক যদি 65 হয় তাহলে 110-এর অর্ধেক হবে কত, এই যে 55 টাকা। অর্থাৎ বইটা আমি 10% লাভে 55 টাকায় বিক্রি করতে হবে। পরেরটাতে চলে যান, 29 নম্বর। 29-এ কি বলতেছে যে এ টাকা 30,000 প্রাইজ ইজ টু বি ডিভাইডেড অ্যামং 3 এমপ্লয়িজ ইন দ্য রেশিও অফ 2:3:5, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্মলেস্ট শেয়ার। বলতেছে যে 30,000 টাকা যদি আপনি 3 জনের মধ্যে এই যে 2:3:5-এ বন্টন করেন তাহলে সবচেয়ে ছোট অংশ কে পাবে, মানে সবচেয়ে কম টাকা কে পাবে। তাহলে আপনি বলবেন যেখানে 3 জন মিলে কত টাকা পাচ্ছে, আপনি বলবেন যে 2, 3-এ 5 আর 5-এ 10 টাকা। সো আমাদের অনুপাতে 3 জন মিলে পাচ্ছে যেটা 10 টাকা, প্রশ্নে বলতেছে যে 3 জন মিলে কত পাবে, এই যে 30,000 টাকা পাবে। তাহলে 1 সমান সমান কত, এই যে 3,000 টাকা। তো জিজ্ঞাসা করছে যে সবচেয়ে মানে কম কে পাবে, তো সবচেয়ে কম পায় এই যে 2, যে সে, তাহলে 2 সমান সমান কত হবে, এই যে 3,000 দোকানও 6,000 টাকা হবে। অর্থাৎ এখানে যিনি সবচেয়ে কম টাকা পাবেন তার টাকার পরিমাণ হচ্ছে 6,000। মোটিভেশন তো নিজের কাছে, বুঝতে পারছেন। আমি মোটিভেশন দিয়ে এটা সর্বোচ্চ, এটার ডিউরেশন থাকবে আজকে রাত পর্যন্ত।
ঠিক আছে? কালকে সকালবেলা দেখবেন যে এই মোটিভেশন আর কাজ করতেছে না। মোটিভেশন আসলে নিজের নিজের মধ্যে ইয়ে করতে হয়। আমি প্রায় স্টুডেন্টদেরকে বলি, আসলে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনার একটা তো স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে না? আমার একটা স্বপ্ন, আপনার একটা স্বপ্ন, আরেকজনের আর একটা স্বপ্ন। তো এই যে স্বপ্নটা, মানে স্বপ্ন তো মানে শুধু দেখলেই হবে না। আপনি যদি আসলে স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চান, সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। এখন ওই যে ঘুরে ফিরে একটা কথা, যে আসলে আপনি চোখ বন্ধ করলে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, বা আপনি নিজে আসলে কীরকম লাইফ লিড করতে চান, তার সাথে মানে সমন্বয় করে আপনি কোন পেশাটা বেছে নেবেন, ঠিক আছে? এই জিনিসগুলা মানে চিন্তা করতে হবে। এই যে বেশ কিছুদিন থেকে মানে এই যে সার্কুলার হওয়ার পর থেকে আমি গ্রুপে এই জিনিসটা দেখতেছি খুব। এবং আপনারাও খেয়াল করছেন যে সিনিয়র অফিসার হইলে তার কত সুযোগ সুবিধা, ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের একটা মোটিভেশন, ঠিক আছে? যে সিনিয়র অফিসার হইলে আমার এই সুযোগ সুবিধা। আমি দেখেন ম্যাক্সিমাম মানুষই চিন্তা করে কি বর্তমান নিয়ে না কম চিন্তা করে, সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তো সে হয়তো 62 বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যাবে তখন তার কিভাবে চলবে। তো সেদিন একটা স্টুডেন্ট বলতেছিল যে ভাই সরকারি ব্যাংকে তো তাহলে হিউজ সুবিধা, মানে চাকরি শেষ হওয়ার পরে আমি মোটামুটি 1-1.5 কোটি টাকাও পাবো একসাথে। তারপরে হচ্ছে আমাকে প্রত্যেক মাসে 45,000 টাকা দিবে, আমি মারা গেলে আমার ওয়াইফ পাবে টাকা। আমি বললাম যে হ্যাঁ পাবে, পাবেন। বলতেছে যে ভাই তাইলে তো লাইফ তো বিন্দাস, তাইলে তো লাইফে আর কিছু লাগে না, ওই বুড়া বয়সে 45,000 টাকা তো আমি খরচ করার জায়গা পাবো না, ঠিক আছে? তো এইটা এক ধরনের মোটিভেশন। ও শেষে বলতেছে যে আমার তাইলে ভাই যেমনেই হোক সিনিয়র অফিসার আমাকে বানানোই লাগবে আপনার, আপনি কেমনে বানাবেন আমি জানি না, সিনিয়র অফিসার আমাকে তৈরি করে দেন। মানে এই যে ও একটা মোটিভেশন পাইছে। এখন এটা ভালো হোক খারাপ হোক ও একটা মোটিভেশন পাইছে, এবং এইটা নিয়ে ও কাজ করতেছে যে ওর এখন সিনিয়র অফিসার হওয়া লাগবে। এত টাকা পয়সার একটা বিষয়। তারপরে ধরেন যে লাইফ নিয়ে আসলেই মানে অন্যান্য পেশার মানুষজন যতটা মানে হাহুতাশ করে, ব্যাংকারদের আসলে মানে ফাইন্যান্সিয়াল এই সেক্টর নিয়ে আসলে হাহুতাশের কোনো কিছু নাই। এদের কাছে টাকার কোনো সময় সমস্যা হয় না। এদের প্রত্যেকের কাছে কেউ যদি চায় যে আমি 5টা ক্রেডিট কার্ড নিয়ে ঘুরবো, হ্যাঁ ও ঘুরতে পারে, ও ইচ্ছা মতো টাকা খরচ করতে পারে, কোনো সমস্যা নাই। ব্যাংকারদের সমস্যা একটা হচ্ছে মেন্টাল প্রেশার, অফিসের যে প্রেশার, এইটা ডিল করা। এখন কথা হচ্ছে যে এটা মানে আপনার ব্রাঞ্চ অনুযায়ী আসলে ভ্যারি করে, যে আপনার ব্রাঞ্চে কীরকম প্রেশার থাকবে না থাকবে, ঠিক আছে? আপনার ব্রাঞ্চ যদি একদম গ্রামের দিকে হয়ে যায় তাহলে তো আর এত প্রেশার নেওয়ার দরকার হচ্ছে না। গ্রামের দিকে ট্রানজেকশন দিনে 30 লাখ টাকা ট্রানজেকশন হয় না, ঠিক আছে? তাহলে তো আপনার সুবিধা, যত ট্রানজেকশন কম আপনার কাজের চাপ তত কম, ঠিক আছে? আর যদি দেখা যায় যে ধরেন যে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় হচ্ছে আপনার মানে কি পড়ছে, ধরেন যে পোস্টিং হয়েছে, তাইলে তো মনে করেন আপনার জীবন শেষ। আপনার মানে সারা দিন যে আপনার কোন দিক দিয়ে পার হয়ে যাবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এটা আসলে ব্যক্তি অনুযায়ী ভ্যারি করে যে আসলে আপনি ওইটা কিভাবে ডিল করবেন। ব্যাংকারদের শুধুমাত্র এই মেন্টাল প্রেশার ছাড়া আর অন্য কোনো প্রেশার, ফাইন্যান্সিয়াল অন্তত আমি এদের কখনোই, আমি মানে ম্যাক্সিমাম মানুষজন আমার সার্কেলের যারা আছে, মানে আমি যাদের সাথে চলাফেরা করি, নট ফ্রেন্ড, এটা আমার মানে সিনিয়র অনেক, আমি যাদের সাথে চলাফেরা করি, যাদের সঙ্গে আমার খুব বেশি ওই খাতির, এরা সবাই বাংলাদেশ ব্যাংকের। আমি এদেরকে জীবনে কখনো দেখি নাই যে এরা ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু নিয়ে মানে খুব বেশি সমস্যা ফেস করতেছে। সো আপনার যদি ফাইন্যান্সিয়াল দিকটা স্টেবল থাকে, এই দিকটাতে যদি আপনি যদি ইয়ে থাকতে পারেন, তাহলে আর অন্য কোনো সমস্যা না, ঠিক আছে? সো এইটাকে আপনি মোটিভেশন হিসেবে নেন যে আমার জীবনে ভাই প্রচুর টাকা লাগবে। সো আর যদি ভালো একটা লাইফ কাটাইতে চাই তাহলে ব্যাংকার হওয়া লাগবে, ব্যাংকার হলে এই সুবিধা আছে, ঠিক আছে? আমাকে 5 বছর পরে 1,20,00,000 টাকা লোন দিবে, ঠিক আছে? আরও অন্যান্য কত কত সুবিধা, যদি বাংলাদেশ ব্যাংক হয়ে যায় আরও সুবিধা, ঠিক আছে? এইগুলাই মোটিভেশন। এইগুলা ভাবেন আজকে রাত্রে চোখ বন্ধ করে, কালকে সকাল থেকে আবার পড়া শুরু করেন। এই যে দেখেন, তাহলে চিন্তা করেন যে আপনার ওই ব্রাঞ্চে ধরলাম যে সর্বোচ্চ দিনে, আপনার ওই ব্রাঞ্চে দিনে সর্বোচ্চ 5 লাখ টাকাও লেনদেন হয় না, 5 লাখ টাকাও লেনদেন হয় না। ব্যাংকারদের কাজ কি, সারাদিন কত টাকা আসলো কত টাকা গেল কি অবস্থা, মানে আমি একদম জেনারেল কথাবার্তা বলতেছি, আরও অনেক কাজ আছে, কিন্তু নর্মালি যে কাজগুলো, যে কত টাকা আসলো কত টাকা গেল এই হিসাবটা শেষ করে দিয়ে ব্যাংক থেকে বের হওয়া, এই তো কাজ। তো আমার লেনদেন যদি যেখানে 1 কোটি টাকা হচ্ছে সেখানে প্রেশার বেশি, যেখানে 5 লাখ টাকা হচ্ছে সেখানে প্রেশার কম। 5 লাখ টাকার হিসাব মিলাই দেওয়া কোনো বিষয় না, আধা ঘন্টাও টাইম লাগবে না,
আছে? যাই হোক দেখেন, এখানে 30 নাম্বার লাস্ট ম্যাথ আজকের। এখানে বলা হচ্ছে যে এ পার্সন হ্যাজ টাকা 950 কনসিস্টিং অফ দ্য নোটস অফ টাকা 500, টাকা 100, টাকা 50 অ্যান্ড টাকা 10। হাউ মেনি নোটস শুড অ্যাট লিস্ট বি দেয়ার অফ টাকা 50? বলতেছে একজন মানুষের কাছে 950 টাকা আছে। কথা বুঝছেন? একজন মানুষের কাছে 950 টাকা আছে। এই 950 টাকার মধ্যে কত কত টাকার নোট আছে? বলতেছে যে 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, আর 10 টাকার নোট আছে। তো বলতেছে যে ওই মানুষটার কাছে তাহলে 50 টাকার নোট কয়টা আছে? কথা বুঝছেন? কিন্তু 950 টাকা আছে টোটাল। এই 950 টাকার মধ্যে 500 টাকার নোটও আছে, 100 টাকার নোটও আছে, 50 টাকার নোটও আছে, 10 টাকার নোটও আছে। আপনাকে জিজ্ঞাসা করছে যে তাহলে 50 টাকার নোট কয়টা আছে এটা বের করেন। তো ভাই, যেহেতু প্রত্যেকটা নোটে একটা একটা করে আছে, তাহলে 500 অনেক বড় ভ্যালু। আমি চাইলেই কিন্তু দুইটা ধরতে পারবো না, দুইটা ধরলে 900কে ক্রস করে ফেলবে। তার মানে ধরেই নিচ্ছি যে 500 টাকার নোট আছে একটা, তার মানে এই যে 500 টাকা গেল। 100 টাকার নোটকেও আমি একটাই ধরলাম, যে তাহলে আমার আরও 100 গেল। তাহলে 950-এর মধ্যে 600 চলে গেল, আর থাকলো কত? 350। এখন দেখেন, আমি যদি ধরি যে 50 টাকার নোট আছে একটা, 50 টাকার নোট একটা থাকলে গেল কত? 500 আর 100, 600। 600 আর 50 কত? 650। হাতে থাকে কত? হাতে থাকবে কত? এখনো 300 টাকা থাকবে, তাই না? তাহলে 300 টাকা কিভাবে হবে? আপনি বলবেন যে ভাই, এখানে তাহলে 10 টাকার নোট 30টা হবে। এখানে ঝামেলা আছে কোথাও, দাঁড়ান তো। এ পার্সন হ্যাজ টাকা 950 কনসিস্টিং অফ দ্য নোটস অফ টাকা 50, টাকা 100, টাকা 50 অ্যান্ড টাকা 10। ওকে ফাইন। হাউ মেনি নোটস শুড অ্যাট লিস্ট বি দেয়ার অফ টাকা 50? এখানে প্রশ্ন কি ভুল আছে? ওয়েট, লেট মি চেক। এখানে মনে হয় মানে নোটের সংখ্যা স্পেসিফিক করা আছে, আমি শিওর না, বাট নোটের সংখ্যা এখানে স্পেসিফিক করা আছে। এখানে প্রশ্নে কোথাও গলদ আছে, একটু ওয়েট করেন। 2001, 117 পৃষ্ঠা। হ্যাঁ, বললাম না যে এখানে গলদ আছে, প্রশ্নে একটা গলদ আছে। কনসিস্টিং অফ দ্য 29 নোটস হবে, এই যে দা, এই দার পরে হবে হচ্ছে 29। অর্থাৎ টোটাল নোট আছে হচ্ছে এখানে 29টা। এই জন্যই তো বলি যে কি ব্যাপার। তাহলে টোটাল নোট আছে কয়টা? 29টা। তাহলে আপনি যদি 50 টাকার নোট একটা ধরেন, তাহলে এই 10 টাকার নোট ধরা লাগবে কয়টা? 30টা। কিন্তু প্রশ্নে বলতেছে যে ভাই আপনার টোটাল নোটের সংখ্যাই তো 29টা, তার মানে এটা হচ্ছে না, এক ধরে হচ্ছে না, এক ধরে হচ্ছে না। সো কেটে দিলাম। এখন আসেন দুই ধরে দেখি। যদি আমি ধরি যে 50 টাকার নোট আছে দুইটা, তাহলে 50 টাকার নোট দুইটা হইলে 50 দোকানে 100 টাকা হয়, থাকে হচ্ছে এখনো 250 টাকা। তাহলে 250 টাকা পাইতে গেলে কি করতে হবে? 10 টাকার নোট 25টা করতে হবে, তাহলে আমার 250 টাকা হয়ে যাবে। এবার দেখেন তো নোট কয়টা হইলো? আপনি বলবেন একটা আর একটা, দুইটা আর দুইটা, 4টা আর 25টা। এই যে 29টা নোট আমার মিলে গেছে। তাহলে এই যে 29টা নোটের সমন্বয়ে আমার এখানে টাকার অঙ্ক 950 মিলছে। তাহলে 50 টাকার নোট আছে এখানে কয়টা? অ্যাটলিস্ট দুইটা। 50 টাকার নোট আছে কয়টা? অ্যাটলিস্ট দুইটা। তাহলে এই দুই উত্তর হবে। বোঝা গেছে ভাই বিষয়টা?
দেখেন প্রত্যেকটা মানুষেরই একটা আলাদাই আছে। যেমন আমি নিজেকে ধরেন, আমি খুব সিম্পল লাইফ লিড করি এবং আমি এইভাবেই মানে কাটাইতে চাই। আমার আসলে মানে খুব বেশি যে চাওয়া আছে এমন না। হ্যাঁ, টাকার প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে বা একটা আলাদা ইয়ে কাজ করে, এটা থাকা স্বাভাবিক। কারণ মানে জীবন চলতে গেলে টাকা লাগবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি কখনো চাকরি করি, ঠিক আছে, আমি যদি কখনো চাকরি করি, চাকরিতে যদি আমার কখনো ইয়ে হয় যে হ্যাঁ আমি চাকরি করব, বা আমি যদি কখনো চাকরিতে ঢুকি, তাহলে আমি তো বলতে পারছি না আমি যদি চাকরি করি তাহলে হয়তো ব্যাংকে চাকরি করব। ঠিক আছে, কারণ এই প্রফেশনটার মানুষজনের সাথে আমার সবচেয়ে বেশি পরিচয়। এই প্রফেশনটাকে আমি মানে লালন করি বলা চলে, কারণ এটার সাথে আমি সবচেয়ে বেশি জড়িত। ঠিক আছে, তো আমি যদি কখনো চাকরি করে হয়তো ব্যাংকে চাকরি করব বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করবো, এরকম যদি করি আর কি। তো আমার পোস্টিং, ব্যাংকের পোস্টিংগুলো সাধারণত আপনারা যেগুলো দেখতে পারেন যে নিজ জেলাতেই হয়। যে আপনি ধরেন যে আমার বাসা বগুড়ায়, আমার পোস্টিং 90% ক্ষেত্রে আমার পোস্টিং বগুড়াতেই হবে, মানে বগুড়া জেলার মধ্যেই হবে। তো এটাকে আমি আরও ইয়ে করে নিয়ে আসতে পারবো যে হ্যাঁ আমার উপজেলায় আমি নিয়ে আসতে পারবো, এতটুকু ইয়ে করা যাবে। বা ধরেন যে যদি আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি তাহলে তো আরও সুবিধা। ঠিক আছে, যদি আমার বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়ে যায়, কথার কথা যে হ্যাঁ আমার ক্রেজ উঠলো আমি চাকরি করবো, আমার বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়ে গেলো, তাহলে তো আরও সুবিধা। তাহলে বাংলাদেশ ব্যাংকের অফিস বগুড়াতে আছে, আমার বাড়ি থেকে বাংলাদেশ ব্যাংকের দূরত্ব মাত্র 15 মিনিটের। আমি যদি সিএনজিতে যাই তাহলে 15 মিনিটে যেতে পারবো। তার মানে আমি যদি চাকরিও করি, ওই যে আমি নিজেকে চিন্তা করছি যে আমি আসলে মানে আমার জীবনটা আমি গ্রামেই থাকতে চাই, আমি যেখানে জন্মাইছি আমি এখানেই থাকতে চাই। কারণ এখানে থাকার আলাদা একটা সুখ আছে, বগুড়া শহরটার আলাদা একটা সুখ আছে যেটা আসলে অন্য কোথাও আমি পাইনি। আমি ঢাকায় 7-8 বছর থাকছি, বাট আমার কখনোই মনে হয় না যে ঢাকায় আমি কখনো থাকবো। ঠিক আছে, কারণ আমি যখনই বাড়ি থেকে ঢাকায় গেছি তখন আমার শুধু মনে হচ্ছে আমি বাড়িতে কখন যাব। আমি কখনোই ঢাকায় থাকতে পারি নাই, বা অন্যান্য যেই যেই জায়গাগুলোতে আমি গেছি আমার কোথাও আমার আসলে বাড়ির মতো ভালো লাগে না, বা বগুড়া শহরের মতো আমার কোথাও ভালো লাগে না। কারণ এই জায়গাটা আমার কাছে একদম অন্যরকম একটা ইয়ে জায়গা হয়ে গেছে, এবং এইটার জন্য আমি জীবনে অনেক, এবং সবচেয়ে বড় কথা যে আমি দেশে থাকতে চাই এখন পর্যন্ত। হ্যাঁ আমি দেশেই থাকতে চাই, কারণ বাবা মা বেঁচে আছে, বাবা মার প্রতি আলাদা মানে দায়িত্ব আছে। এই এই জিনিসটার জন্য আমি জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করছি, যে শুধু আমাকে মানে আমি বাড়িতেই থাকতে চাচ্ছি। এখন বলতে পারেন যে ভাই আপনি তো তাহলে ঘর কোনো স্বভাবের, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি ঘর কোনো স্বভাবের, কিন্তু আমার আসলে এখানে অনেক প্রশান্তি, যেটা মানে মানসিক শান্তির যে জায়গাটা, এটা আমি এই জায়গাটাতে পাই। এটার জন্য আমি অনেক বড় বড় স্যাক্রিফাইস করছি। হয়তো আজকে অনেকে এই জিনিসটাকে খারাপ চোখে দেখে যে ভাই আপনি তো পড়ান, আর তো কিছু করেন না। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এটা আপনার জায়গায় ছোট, কিন্তু আমি যে যে জায়গাটা ছেড়ে আসছি, যে যে জিনিসগুলো ছেড়ে আসছি, এটা আসলে মানে অন্য কেউ থাকলে হয়তো এটাকে গ্র্যাব করার চেষ্টা করতো বা এটাকে স্যাক্রিফাইস, আমি আসলে স্যাক্রিফাইস করি নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওই সুযোগটা নিতাম, আমি যদি ওই কাজটা করতাম, তাহলে আমাকে কিন্তু 60 বা 65 বছর সময় আমাকে কিন্তু এখানেই ফেরত আসতে হইতো, এবং আমার টার্গেট থাকতো এইটা। তাহলে আমি এখন কেন সেখানে থাকতেছি না? ঠিক আছে, এখন কেন আমি মানে এই 60-65 বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। আবার তখন আসলে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এখন আমি নিজেকে যতটা মানে সুখী ভাবি, কারণ আমার শরীরে আল্লাহর রহমতে কোনো অসুস্থতা নাই, তেমন মেজর কোনো অসুস্থতা নাই। আমি ভালো আছি, আমি 3 বেলা খাইতে পারতেছি, আমি ঘুমাইতে পারতেছি। আমার কাছে মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এইটা কেন আমাকে 60-65 বছর ওয়েট করতে হবে এইটা করার জন্য? আমি এখনই করব। আমি যে 60 বছর বয়স পর্যন্ত বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? আজকে সারা রাত বেঁচে থাকবো এটারই তো কোনো গ্যারান্টি নেই। সো আমার কথা হচ্ছে যে না, আজকেই লাগবে আমার, আজকে যেহেতু লাগবে সো এগুলো বাদ দেন, ওইগুলো সব বাদ। আমি আসলে এটাকে প্রায়োরিটি দিছি, এখনও আমি এটাকে প্রায়োরিটি দিই, যে এইটার সাথে যে আমি বগুড়ায় থাকতে পারবো বা আমার বাসায় থাকতে পারবো। হইতে পারে যে হ্যাঁ আমাকে 2 মাস আপনি বাইরে পোস্টিং দিতেই পারেন, যে 2 মাস দিলেন, কিন্তু আমাকে বলতে হবে যে 2 মাস পরে তোমাকে আমি বগুড়ায় একদম পার্মানেন্টলি দিব। যদি বলেন তাহলে হয়তো আমি জয়েন করবো, আর যদি বলেন যে না বাইরে থাকতে হবে তাহলে লাল সালাম, আমার দরকার নাই। আমি বগুড়াতে থাকবো, আমি বেকারই থাকবো ভাই, আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, কিন্তু আমি বগুড়াতে থাকবো। যেমন আমি নিজেকে চিন্তা করি এইভাবে, আপনি আপনারটা চিন্তা করেন যে আপনি আসলে কই কি করতে চান, আপনি আপনার জীবনটা কিভাবে কাটাইতে চান। আমি সব কিছু ভাই লাইটলি নিই, সব কিছু। আপনাদেরকে অনেক সময় হয়তো পড়ানোর সময় বকাঝকা করি, অনেক ব্যাচেই করি,
এবং অনেকে আমাকে দেখে মানে ভয় পায় যে ভাই আপনি অনেক রিজার্ভ, আমি অনেক রিজার্ভ টাইপের না ভাই। আমার কথা হচ্ছে যে আমি মানে একদম খোলামেলা টাইপের মানুষ। আমি খুব মানে সাধারণ চিন্তা করি। এত জটিল চিন্তা বা এত জটিলভাবে ভাবা বা লাইফকে মানে শুধু শুধু কমপ্লেক্স করার মধ্যে ভাই আসলে কোনো কিছুই নাই। এই যে গতকালকে কি পরশু দিনে ওই যে ডক্টর ইজাজ, আপনারা চেনেন, ওনার একটা ইন্টারভিউ দেখলাম। উনি একটা খুব ভালো একটা কথা বলছে যে মানে কি বললো, ও রুগী দেখার বিষয় মানে রুগীর ভিজিট। তো উনি একটা সময় বললো যে টাকার পিছনে যারা ছোটে আসলে মানে তাদের আসলে মানসিক চিকিৎসার দরকার বা তারা মানসিক রুগী। আবার এই কথাটা বললো যে আসলে ওনার যে জীবন, উনি যেভাবে জীবন চালাচ্ছেন বা জীবন লিড করতেছেন, আসলে তার জন্য খুব বেশি টাকার দরকার নেই, যতটুকু টাকার দরকার উনি ততটুকুই নিচ্ছেন। ঠিক আছে, কিন্তু ওই যে আপনি অন্যান্য অভিনেতাকে দেখেন আর ওনার অভিনয়টা দেখেন বা বা ওনার এই যে ইন্টারভিউগুলো দেখেন, ওনার কথা বলাটা দেখেন, একটা মানুষকে দেখলে বোঝা যায় যে একটা মানুষ তার জীবন নিয়ে, তার পেশা নিয়ে, সব কিছু নিয়ে মোটামুটি হ্যাপি আছে। ঠিক আছে, তার মধ্যে কোনো ওই ধরনের কোনো কিছু নাই, লুকানোর কোনো কিছু নাই, একদম খোলামেলা। তো ওই ধরনের চিন্তা ভাবনাটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই করা উচিত, যে আপনার জীবন চলতে আপনি যেভাবে চালাইতে চান এইভাবে চলতে যতটুকু দরকার, যা যা করা দরকার আপনি সব কিছুই করবেন। এর বাইরে কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, এর বাইরে যখনই আপনি কোনো কিছু করতে যাবেন, আপনি যখনই শো অফের দিকে যাবেন, মানুষের সাথে প্রতিযোগিতা করার দিকে যাবেন, তখন আপনার মানসিক শান্তি শেষ হয়ে যাবে। এবং মানুষের কথাকে যখন আপনি কানে তুলবেন, আমরা অনেকে আছি যে মানুষের কথাকে খুব বেশি মূল্যায়ন করি। এইটা করা যাবে না। আমার পিছনে আপনি 100টা কথা বললেও আমি মানে আপনাকে যদি আমার ভালো না লাগে, আপনাকে যদি মনে হয় যে মানে আপনি আসলে আমাকে সবসময় মানে ছোট করতেছেন, তাহলে আপনার কথা আমি তো কানেই তুলব না, আপনি এখন যেই হন না কেন। ঠিক আছে। হ্যাঁ, ওই মানসিক ব্যাধি বারো। না, টেস্ট ফেস্ট আসলে এগুলো কোনোভাবে দেখিনি। টিউবওয়েল থেকে পানি ওঠে ছোট থেকে দেখতেছি, ওইটাই খাইতেছি। আলাদা টেস্ট আসলে মানে উনি হয়তো এটা মানে একটু ইয়ে করে বলছে যে অন্যভাবে মানে অন্য অর্থে বলছে, বলতে পারেন যে আলাদা একটা টেস্ট। আসলে বগুড়া জায়গাটা আসলে অনেক ভালো লাগে আমার ভাই। ঠিক আছে, তো যাই হোক, অনেক গল্প স্বল্প হইলো, আজকে পড়া হইলো। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আমাদের আগামীকালকের ক্লাসে। বগুড়াতে? এখন থাকেন কোথায়? আপনি এর আগে বলছিলেন যে আমি বগুড়ায় গেছিলাম। যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।